ফার্স্ট সেশনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ২১ জন আইনজীবী হয়েছেন। দ্বিতীয় সেশনে এবার হচ্ছে আলহামদুলিল্লাহ ১১৪ জন যারা এবার লিখিত পরীক্ষা দিয়েছেন। ১১৪ জন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১২০ জন তারপরে বাইরে থেকে আরো কয়েকজন নিয়ে হচ্ছে ১২০ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। আর আপনারা হচ্ছেন থার্ড সেশন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে এখন নতুন করে শুরু হতে যাচ্ছে। তো আমাদের আজকে ২ টা সেশন। ১ম সেশনে আমরা হচ্ছে টেকনিক নিয়ে ওয়ালাইকুম আলোচনা করব আসসালাম। যে জি, ওয়ালাইকুম আসসালাম। টেকনিক নিয়ে আলোচনা হবে যে আমরা কিভাবে পড়াশোনা করলে আমরা হচ্ছে এক চান্সে আইনজীবী হতে পারবো। এবং সেকেন্ড সেশনে আমরা হচ্ছে তামাদিয়ানের উপর একটি ক্লাস করব। সবাই যুক্ত হবেন। যেহেতু আজকের ক্লাসটি সবার জন্য উন্মুক্ত, আপনারা যারা যুক্ত হয়েছেন চাইলে আপনারা লিংক আপনাদের যে বন্ধু-বান্ধব আছে বা যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আমরা শুরু করতে পারি। ওকে, আ আমাদের এখানে একটু হ্যান্ড রেইজ করবেন যে এবারের এমসিকিউ পরীক্ষার্থী কে আছেন? এইবারের পরীক্ষার্থী, যে এইবার পরীক্ষা দিবেন। এরকম কে আছেন? জি, জি, একজন আছেন। আমি আছি। আমি আছি। জি, তারপরে সাতপুরা। কে? ক্লাস রেকর্ডিং শুরু করছেন? জি, রেকর্ডিং অন করে দিয়েছি। সমস্যা নেই। রেকর্ডিং অন করে দিয়েছি। এবং আপনাদের রেকর্ডিং গুলো আপনারা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই পাবেন ইনশাআল্লাহ। রাত যতই হোক। জি, অনেকেই পরীক্ষার্থী আছেন। তো আমরা জানি আমাদের আমি আছি। জি, স্বপন ভাই। আমাদের পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা ২৯/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেকেই আছেন যে আপনাদের ২৯/১১/২০২৫ তারিখে এমসিকিউ পরীক্ষা। আমরা যদি আজকে থেকে কাউন্ট করি, তাহলে আজকে থেকে আমাদের পরবর্তী পরীক্ষার জন্য হাতে সময় আছে হচ্ছে 56 মানে ৫৬ দিন। ৫৭ দিনের দিন হচ্ছে রাজু ভাই রাজশাহী থেকে। আর ৫৭ যেদিন দিন হবে সেদিন হচ্ছে আমাদের আ এক্সাম অর্থাৎ ২৯/১১/২০২৫। তাহলে এই ২৯/১১/২০২৫ তারিখের যে পরীক্ষা, আমরা একটু ক্যালকুলেশন করব যে এই পরীক্ষায় আমরা কিভাবে পাস করব। তারপরে যে লিখিত পরীক্ষা হবে, শুধু এমসিকিউ পরীক্ষায় পাস করলে তো অ্যাডভোকেট হওয়া যাবে না। লিখিত পরীক্ষায়ও পাস করা লাগবে, ভাইবা পরীক্ষায়ও পাস করা লাগবে। তাহলে কিভাবে আমরা এমসিকিউ পরীক্ষায় পাস করব, কিভাবে আমরা লিখিত পরীক্ষায় পাস করব, কিভাবে আমরা ভাইবা পরীক্ষায় পাস করব, সেই নিয়ে আপনাদের হচ্ছে আলোচনা হবে ১ম এ। আপনারা যারা যুক্ত হয়েছেন, যারা হচ্ছে ২৯/১১/২০২৫ তারিখের পরীক্ষায় বসবেন, আপনারা হয়তোবা অনেকে অনেক জায়গায় হচ্ছে এঙ্গেজ থাকতে পারেন, এরকমও হতে পারেন। আমি বলব যে আপনারা খুব বেশি সৌভাগ্যবান। এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে যারা এবারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য। আর যারা হচ্ছে আইনের ছাত্র আছেন, আমি সবসময় বলি যে শুধু যে বার কাউন্সিল পরীক্ষার্থী আমার এখানে যুক্ত হতে হবে, বিষয়টা এরকম না। যারা আইনের ছাত্র আছেন, বিশেষ করে এলএলবি পাস করতে পড়েন বা হচ্ছে এলএলবি অনার্সে পড়তেছেন, আমি মনে করি আপনারা আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, এরকম যারা আছেন আপনারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। সবচেয়ে বেশি লাকি আমি বলব। কারণ আপনি আজকে হচ্ছে অ্যাডভোকেট হওয়ার যে জার্নির যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমাদের এই বার কাউন্সিলের যে পরীক্ষাটা আছে, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যদি ভালো করতে চান, তাহলে হচ্ছে সেই পরীক্ষার আপনার সিলেবাস সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যাদের কাছে খাতা কলম নেই, নোট নেই, আপনারা দয়া করে খাতা কলম নিয়ে বসবেন। আমরা কিছু ক্যালকুলেশন করব যে কিভাবে পরীক্ষা দিলে আমরা পাস করতে পারবো। কিছু ক্যালকুলেশন করব। যাদের হাতে খাতা কলম নেই, আপনারা খাতা কলম নিয়ে বসবেন। ওকে। ১ম এই বলব যে স্যার যেকোনো একটা প্রশ্ন ছিল। প্রতিযোগিতামূলক পরীক্ষা স্যার একটু একটা জিনিস জানার জন্য যে বার কাউন্সিল পরীক্ষায় যেমন সবকিছুই দাগাতে হয়, হুম, জুডিশিয়ারি পরীক্ষাও কি তাই? না। আপনার দাগানোটা বাধ্যতামূলক না। সবকিছু দাগানো বাধ্যতামূলক না। আর আপনাদের যত কোয়েশ্চেন আছে, আপনাদের কোয়েশ্চেন করার জন্য একটা সেশন থাকবে। যারা আপনারা যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। ঠিক আছে? আর ক্লাস চলাকালীন সময়ে যদি কারো কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, তাহলে আপনারা হ্যান্ড রেইজ করবেন। হ্যান্ড রেইজ করলে ক্লাস চলাকালীন সময়েই আপনারা হচ্ছে কোয়েশ্চেন করতে পারবেন। ওকে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা বার কাউন্সিল হোক বা জুডিশিয়ারি হোক বা অন্য যেকোনো পরীক্ষা হোক, সেই পরীক্ষায় যদি আপনি কৃতকার্য হতে চান তাহলে ওই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান রাখতে হবে। অর্থাৎ সিলেবাস সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে আপনাকে ফার্স্ট যেটা পড়তে হবে সেটা কি? সেটা হলো সিলেবাস। তাহলে আমাদের এই বার কাউন্সিলের যেই পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের যদি আমরা কৃতকার্য হতে চাই তাহলে আমাদের সিলেবাসটা আগে ভালো করে কি করতে হবে? দেখতে হবে। তো আমরা যদি সিলেবাসের দিকে তাকাই, তাহলে বার কাউন্সিলে টোটাল আমাদের ৭ টা সাবজেক্ট আছে। এই ৭ টা সাবজেক্টে আমরা কিভাবে পড়াশোনা করলে এমসিকিউ পরীক্ষায় পাস করব? এমসিকিউ পরীক্ষা হলো আপনাদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। তাহলে এই ৭ টা থেকেই কি হবে? এই ৭ টা থেকেই কিন্তু আপনাদের ১০০ নম্বরের কোয়েশ্চেন হবে। অনেকেই তো আপনারা পরীক্ষা দিবেন।
অনেকেই স্বপ্ন দেখতেছেন যারা লতে পড়তেছেন যে অ্যাডভোকেট হব। স্বপ্ন আমরাও দেখতাম। স্বপ্ন পূরণ হয়েছে। তো অনেকেই পরীক্ষা দিবেন ২৯/১১/২০২৫ ইং তারিখে। প্রায় ৫০,০০০ প্লাসও পরীক্ষা দিতে পারেন। কিন্তু সবাই কি পাস করবেন? ২৯/১১/২০২৫ ইং তারিখে আ এরকম সময় কিন্তু রেজাল্টের একটা তড়িঘড়ি চলে আসবে। রাত্রে বেলায় রেজাল্ট প্রকাশিত হবে। এবং ঐদিনই দেখবেন সবচেয়ে যেই বিষয়টা, মজার বিষয়টা সেটা হলো ওই রাতেই দেখবেন আপনাদের যদি ৫০,০০০ পরীক্ষার্থী হয়ে থাকেন তার মধ্যে থেকে ৪০,০০০ পরীক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। ৪০,০০০ পরীক্ষার্থী কি হতে পারেনি? কৃতকার্য হতে পারেননি এক রাতেই। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন যে ৪০,০০০ পরীক্ষার্থী যারা ফেল করেছেন ওই এক রাতে এমসিকিউ পরীক্ষায়, কি কারণে ফেল করেছেন? কারণটা কি? উনারা কি অযোগ্য? আপনারা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা কি সবাই অযোগ্য যে আপনারা ২৯ তারিখের পরীক্ষায় ফেল করবেন? আমি বলব যে না। আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন বা যারা এলএলবি পাস করে অ্যাডভোকেসি পরীক্ষা দিচ্ছেন, বার কাউন্সিলের পরীক্ষা দিচ্ছেন, আপনারা কেউ অযোগ্য না। তাহলে অযোগ্য না হলে আপনারা অবশ্যই যোগ্য। এখানে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন এরকম অনেকেই থাকতে পারেন যাদের আপনার হচ্ছে আমি এলএলবি অনার্স, এলএলএম মাস্টার্স করেছি। এরকমও হতে পারেন অনেকে যে অন্য সাবজেক্টে অনার্স করেছেন, অন্য সাবজেক্টে মাস্টার্স করেছেন, তারপরে আবার এলএলবি পাস কোর্স করেছেন, এলএলএম করেছেন অর্থাৎ ডাবল অনার্স, ডাবল মাস্টার্স এরকম অনেকে থাকতে পারেন। আরো বেশি যোগ্যতা সম্পন্নও থাকতে পারেন। তাহলে আপনি কি অ্যাডভোকেট হওয়ার জন্য অযোগ্য? যে আপনি যে এমসিকিউ পরীক্ষায় ফেল করলেন, আপনি কিন্তু অ্যাডভোকেট হওয়ার জন্য অযোগ্য না। তাহলে কেন ফেল করলেন? কেনই বা এক রাতে আপনার ৪০,০০০ স্টুডেন্ট ফেল করল? উনারা কি সবাই অযোগ্য ছিল? বা অযোগ্য থাকবে? না। কেউ এখানে কি নয়? অযোগ্য নয়। সবাই যোগ্যতা সম্পন্ন। তারপরেও কেন ফেল করে? কারণ হচ্ছে আপনি কি হবেন? আপনি হচ্ছে কুশলী হবেন। আপনি আইনজীবী হবেন। এখন আইনজীবী হবেন, আপনি কুশলী হবেন, আপনি কোর্টে যখন সাবমিশন রাখবেন, হ্যাঁ? জজ সাহেব আপনাকে কি বলে সম্বোধন করবে? জজ সাহেব হলো আপনাকে লার্নেড বলে সম্বোধন করবে। লার্নেড মানে হলো আপনি একজন বিজ্ঞ হবেন, আপনি একজন আইনজীবী হবেন। হ্যাঁ? তাহলে আপনি আইনজীবী হবেন, আপনি বিজ্ঞ হবেন, কোর্ট আপনাকে লার্নেড বলে সম্বোধন করবে। তাহলে বার কাউন্সিলের পরীক্ষায় আপনি কুশলী হবেন, আপনি কেন কৌশল অবলম্বন করবেন না? এখন পরীক্ষার ২ মাস আছে। আপনি আজকে থেকে পড়তে বসেছেন। আজকে শুক্রবার বন্ধ পেয়েছেন, পূজার ছুটি। হ্যাঁ? আজকে থেকে পড়তে বসেছেন। কি নিয়ে শুরু করেছেন? আপনার ফেভারিট সাবজেক্ট দণ্ডবিধি। এখন দণ্ডবিধি দিয়ে শুরু করেছেন। দণ্ডবিধিতে ধারা হলো কয়টি? ৫১১ টি। আপনি শুরু করেছেন আজকে ১৫ দিন পড়লেন। ১৫ দিন পড়ার পর আপনার দণ্ডবিধি কিছুটা পড়া হয়েছে। ধরেন আ আপনি অর্ধেক পড়ে ফেলেছেন বা প্রায় কমপ্লিটই করে ফেলেছেন। এখন ১৫ দিন পর আপনার কাছে মনে হচ্ছে আ যে ১ম দিকে যেই পড়াগুলো পড়ছিলাম এগুলো আমি এখন আর আমার মনে নেই। এখন আমি ভুলে গেছি। এখন কি হয়েছে? এখন আমি ভুলে গেছি। আগের পড়াগুলো আমার মনে নেই। মেক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এই সমস্যাই হয়। পরিকল্পনা নেই। তাহলে আপনারা হচ্ছে কোর্টে সাবমিশন রাখবেন, আপনারা কুশলী হবেন, আপনারা আইনজীবী হবেন, আপনারা যদি এমসিকিউ পরীক্ষায় ১০০ থেকে ৫০ পাইলে পাস। আপনি যদি ৫০ পান তাহলে বার কাউন্সিল আপনাকে পাস দিবে এটাই স্বাভাবিক। কিন্তু মেক্সিমামই আপনারা হচ্ছে ৫০ অ্যাচিভ করতে পারেন না। কেন পারেন না? আপনারা কি দুর্বল পড়াশোনায়? বিষয়টা কিন্তু এরকম না। তাহলে বিষয়টা কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আমরা হচ্ছে টেকনিক অবলম্বন করি না। আপনি কুশলী হবেন, আপনাকে এখানে কৌশল অবলম্বন করতে হবে এই পরীক্ষায় পাস করার জন্য। ৫০,০০০ স্টুডেন্ট পরীক্ষা দিবে, সেখান থেকে ১০,০০০ বা ১২,০০০ এমসিকিউতে পাস করবে। তার মধ্যে যাতে আমার রোল নম্বরটাও থাকে। তাহলে আমি ১ম এই বলব, আপনি যদি এমসিকিউ পরীক্ষায় পাস করতে চান, তাহলে আপনি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, সেটা হলো আপনি ছোট সাবজেক্টগুলো আমাদের বার কাউন্সিলে ৭ টা সাবজেক্ট। এই ৭ টা সাবজেক্টের মধ্যে ছোট যেই সাবজেক্টগুলো আছে, এগুলোকে বেশি গুরুত্ব দিবেন। কোন সাবজেক্টকে বেশি গুরুত্ব দিবেন? ছোট যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দিবেন। ছোট সাবজেক্টগুলো আমরা একটু যদি খাতা কলম নিয়ে ক্যালকুলেশন করি, আমাদের যে বাট কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে, এর মধ্যে আমরা ১ম এ ধরলাম হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। অঙ্ক করতেছি কিন্তু এই অঙ্কটা লিখে রাখতে পারেন, দেখবেন যে আপনার রেজাল্ট চলে আসছে। আর যারা খুব বেশি ব্রিলিয়ান্ট আপনারা হচ্ছে অঙ্ক না করে পড়াশোনা করলেও পারেন। তাহলে লিমিটেশন অ্যাক্ট। লিমিটেশন অ্যাক্টে আমাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষায় কত মার্ক? এমসিকিউ পরীক্ষায় হলো ১০ মার্ক। তাহলে লিমিটেশন অ্যাক্টে তামাদি আইনে এমসিকিউ পরীক্ষায় ১০ মার্ক। তাহলে তামাদি আইনে আমাদের সেকশন কয়টি আছে? সেকশন আছে হচ্ছে ২৯ টি। অনুচ্ছেদ আছে ১৮৩ টি। আমাদের তামাদি আইনে মূল ভয় কাজ করে হচ্ছে অনুচ্ছেদ।
তাহলে এই যে ১৮৩টি অনুচ্ছেদ আছে আমাদের এই তামাদি আইনে ১৮৩টি অনুচ্ছেদ কিন্তু আমাদের পড়া লাগবে না। আমরা কোন অনুচ্ছেদগুলো পড়ব? যে অনুচ্ছেদগুলো থেকে বিগত সালে বার কাউন্সিল পরীক্ষায় কোশ্চেন এসেছে, যে অনুচ্ছেদগুলো থেকে বিগত সালে জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় কোশ্চেন এসেছে এবং যেই অনুচ্ছেদগুলো আমাদের রেগুলার কোর্ট প্র্যাকটিসে কাজে লাগতেছে। ওই অনুচ্ছেদগুলো যদি আমরা ভালো করে পড়ে ফেলি তাহলে আমাদের তামাদি আইনে আমাদের হচ্ছে যেই ১০ মার্ক আপনার ১০ এ ১০ই কমন পড়বে। এখন ঘটনা হলো কোন অনুচ্ছেদগুলো আমরা পড়ব? আমি আপনাদেরকে তামাদি আইনের একটা পিডিএফ ফাইল শেয়ার করেছি। ফুল তামাদি আইনি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখানে দেখবেন যে সবগুলো আর্টিকেল নেই যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো ওই আর্টিকেল গুলোই দেয়া আছে। আমি কাউন্ট করে দেখেছি যে বার কাউন্সিল, জুডিশিয়ারি এবং হচ্ছে যে রেগুলার কোর্ট প্র্যাকটিসে কাজে লাগে। এমন সব মিলিয়ে যদি আমরা আর্টিকেল পড়ি তাহলে ৪০ বা ৪২ টা আর্টিকেল হয়। তাহলে আমরা যদি একটু কাউন্ট করি সেকশন হচ্ছে ২৯ টি, ২৯ টাই পড়বো আমরা। এখান থেকে কোনো আপনার হচ্ছে কি কম পড়বো না। যেহেতু সেকশন কম মাত্র আ ২৯ টা সেকশন। এখানে কম পড়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমরা ২৯ টা সেকশন, ২৯ টা সেকশনই পড়ব। এখন ১৮৩ টা অনুচ্ছেদ যেটা আমাদের সবচেয়ে বেশি ভয়। ১৮৩ টা অনুচ্ছেদ থেকে আমরা হচ্ছে কতগুলো পড়ব? ১৮৩ টা থেকে আমরা পড়ব হচ্ছে ৪২ টা বা ৪০ টা। তাহলে ওই দিক থেকে আমরা যদি ২৯ প্লাস হচ্ছে ৪১ তাহলে কত হয়? তামাদি আইনে? তামাদি আইনে হয় হচ্ছে ৭০। তাহলে একটু কাউন্ট করেন। লিমিটেশন অ্যাক্টে আমাদের এমসিকিউ পরীক্ষায় ১০ মার্ক, সেজন্য আমাদের ৭০ টা সেকশন পড়া লাগবে। সেকশনই লিখে রাখেন। আর্টিকেল লিখার দরকার নেই। তারপরে আসি হচ্ছে লিমিটেশন অ্যাক্টে আমরা পড়বো হচ্ছে ৭০ টা সেকশন। এখানে আমাদের এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে হচ্ছে ১০ মার্ক। তারপরে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমাদের সেকশন হলো মাত্র ৫৭ টি। এই ৫৭ টা সেকশন থেকে কিছু সেকশন আছে বাতিল আর কিছু সেকশন আছে কখনোই কোশ্চেন হয় না। ওভারঅল এখান থেকে আমরা যদি ৪০ টা কোশ্চেন বা ৪০ টা সেকশন পড়ে ফেলি তাহলে এখানে আমাদের এমসিকিউ পরীক্ষায় ১০ ই কিন্তু ১০ ই কমন পড়বে। তাহলে আমরা লিমিটেশন অ্যাক্ট থেকে পড়লাম হচ্ছে ৭০ সেকশন, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে পড়লাম হচ্ছে ৪০ সেকশন। তারপরে আসি হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্টে ১৬৭ টা সেকশন আছে। কিছু সাবসেকশন ২০২২ সালে নতুন করে যুক্ত হয়েছে। এভিডেন্স অ্যাক্টে যেহেতু সেকশন বেশি, আমরা এখান থেকে বেশিই পড়ব। কম পড়ার কিন্তু সুযোগ নেই। আমরা হচ্ছে এভিডেন্স অ্যাক্টে অন্য সময় ১০০ বলতাম, এখন বলি যে ১২০ টা সেকশন পড়ব। ১৬৭ টা থেকে ১২০ টা পড়ব এভিডেন্স অ্যাক্টে। তাহলে এভিডেন্স অ্যাক্টে হলো ১২০ সেকশন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে হলো আপনার ৪০ সেকশন, তারপরে হলো লিমিটেশন অ্যাক্টে হলো আপনার কত সেকশন? লিমিটেশন অ্যাক্টে হলো ৭০ সেকশন। তারপরে আসি বার কাউন্সিল অ্যাক্ট। বার কাউন্সিল অ্যাক্টে আমাদের টোটাল ৩ টা আইন আছে। যদিও বার কাউন্সিল অ্যাক্ট সহজ, কিন্তু বার কাউন্সিল অ্যাক্ট একেবারেই ট্রু সেন্সে আমরা যদি বলি, আ বার কাউন্সিল অ্যাক্টে কিন্তু অনেক পড়াশোনা। টোটাল ৩ টা আইন কিন্তু বার কাউন্সিল অ্যাক্টে। টোটাল কয়টা আইন বার কাউন্সিল অ্যাক্টে? টোটাল কিন্তু ৩ টা আইন। একটা হলো অর্ডার, আরেকটা হলো রুলস, আরেকটা কি? আরেকটা হলো ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিটিউড। টোটাল ৩ টা আইন। এই ৩ টা আইন থেকে আমরা যদি ওভারঅল চিন্তা করি প্রায় 200 প্লাস আর্টিকেল, রুল, বিধি এগুলো আছে। তো সবকিছু তো আমাদের পক্ষে পড়া সম্ভব না। এখান থেকে আমরা ওভারঅল যদি ৭০ টার মতো পড়ে ফেলি তাহলে এমসিকিউ পরীক্ষায় আমাদের হচ্ছে বার কাউন্সিল ১ থেকে ৫ মার্ক ইনশাআল্লাহ আশা রাখা যায়। ৫ এ ৫ ই কমন পড়বে। তাহলে লিমিটেশন অ্যাক্টে আমাদের হচ্ছে ৭০, সুনির্দিষ্ট প্রতিকার আইনে হলো ৪০, সাক্ষ্য আইনে হলো ১২০ আর বার কাউন্সিল অ্যাক্টে হলো ৭০। টোটাল আমরা যদি যোগ দেই তাহলে কতগুলো সেকশন হচ্ছে? টোটাল সেকশন হচ্ছে আপনার ৩০০। এখন ৩০০ সেকশন আমাদের মার্ক কত হচ্ছে দেখেন। এভিডেন্স অ্যাক্টে ১৫, সুনির্দিষ্ট প্রতিকার আইনে ১০, বার কাউন্সিল অ্যাক্টে ৫, লিমিটেশন অ্যাক্টে ১০। টোটাল কত মার্ক? টোটাল হলো আপনার ৪০ মার্ক। তাহলে ৪০ মার্কের জন্য আমাদের সেকশন পড়া লাগতেছে হচ্ছে ৩০০। তাহলে ৩০০ সেকশন এখানে আরো আমরা ২০ টা যোগ করে দিলাম। রিস্ক নিব না। আরো ২০ টা যোগ করলাম। তাহলে ৩২০। ৩০০ বা হচ্ছে ৩২০ টা সেকশন যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের যে ২৯ তারিখের যে পরীক্ষা অর্থাৎ পরবর্তী বার কাউন্সিল প্রিলিমিনারি যে পরীক্ষা সেই পরীক্ষায় আমাদের হচ্ছে কত মার্ক কমন পড়বে? সেই পরীক্ষায় আমাদের ৪০ মার্ক কমন পড়বে। তাহলে আমরা এই ৪ টা সাবজেক্ট আমরা যেটা গুরুত্ব দিব, যারা আমরা একটু দুর্বল স্টুডেন্ট আমার মতো যারা আছেন আমরা হচ্ছে এই যে ছোট ৪ টা সাবজেক্ট আছে, এই ৪ টা সাবজেক্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এখানে আমাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষায় ৪০ মার্ক। আমরা যেকোনো মূল্যে যারা যুক্ত হয়েছেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।
অঙ্ক করে যদি রেখে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি বেটার হবে। আপনার এই আগামী ৬০ দিন দেখবেন যে আপনি একেবারেই হচ্ছে সুন্দর করে গুছিয়ে পরীক্ষায় বসছেন এবং পাস করে গেছেন। তাহলে এই ছোট ৪ টা সাবজেক্ট আমরা হচ্ছে এমনভাবে পড়বো যে এখানে আমাদের হচ্ছে ৪০ মার্ক, ৪০ থেকে যাতে আমাদের ৪০ ই কমন পড়ে। এখান থেকে যাতে কোনো নাম্বার আমাদের ছুটে না যায়। তারপরে আসি বড় ৩ টা সাবজেক্ট। বড় ৩ টা সাবজেক্ট আমরা যদি দেওয়ানি কার্যবিধির দিকে তাকাই, এখানে ৫০ টার উপরে আদেশ আছে, ১৫০ র উপরে সেকশন আছে। এবং ৫০ টার উপরে যে আদেশ আছে সেখানে অসংখ্য রুল, অসংখ্য বিধি এগুলো আছে, উপবিধিও আছে। সব মিলিয়ে আমরা যদি চিন্তা করি দেওয়ানি কার্যবিধিতে প্রায় ৫ থেকে ৬০০ আপনার হচ্ছে সেকশন, আর্টিকেল, রুল, বিধি এগুলো মিলিয়ে আছে। আমরা ধরলাম 500 ই। তারপরে ফৌজদারি কার্যবিধি এইখানেও ৫৬৫ টা ধারা আছে। তাহলে ফৌজদারি কার্যবিধিতে ৫০০ সেকশন। তারপরে আসি দণ্ডবিধি। দণ্ডবিধিতেও হলো আপনার কত ৫১১ টা সেকশন। তাহলে বড় যে ৩ টা সাবজেক্ট আছে এইখানে আমাদের টোটাল সেকশন পড়া লাগতেছে হচ্ছে ৫০০, ৫০০, ৫০০ ১৫০০। তাহলে ১৫০০ সেকশন পড়ে আমাদের পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় কমন পড়তেছে হচ্ছে কত মার্ক? কমন পড়তেছে হচ্ছে ৬০ মার্ক। আর ওই দিক দিয়ে আমরা হচ্ছে ৩২০ টা সেকশন পড়ে আমাদের কমন পড়তেছে হচ্ছে ৪০ মার্ক। কোনটা বেছে নিবেন সেটা কিন্তু আপনার কাছে। এখন আপনি শুরু করলেন দণ্ডবিধি দিয়ে বা শুরু করলেন দেওয়ানি কার্যবিধি দিয়ে। চিন্তা করলেন ২ মাস সময় আছে। তো সিপিসি দিয়ে শুরু করি। সিপিসি যেহেতু কঠিন সাবজেক্ট। হবে না কিন্তু। ধরা খেয়ে যাবেন। ১ মাস পর দেখবেন সিপিসি শেষ করেছেন ১ মাস পর। কিন্তু ১ম থেকে যে বিষয়গুলো পড়েছেন সেগুলো ভুলে গেছেন। তাহলে যারা একেবারেই নতুন করে শুরু করবেন বা ইতিপূর্বে শুরু করেছেন, শেষ করেছেন, আমি আপনাদেরকে বলব যে যেভাবেই করেছেন এখন থেকে আপনার ১ম এ এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য ছোট সাবজেক্ট গুলো ভালোভাবে পড়বেন। ছোট সাবজেক্ট গুলো এমনভাবে পড়বেন আপনার টার্গেট থাকবে এখানে মার্ক হলো কত? এখানে মার্ক হলো ৪০। এই ৪০ থেকে আমার ৪০ ই লাগবে। এখান থেকে আমার কোনো মার্ক ছুটে যাবে না। এবং এই শপথ যদি করতে পারেন আজকে থেকে বিলিভ করেন পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় আপনি যখন বসবেন আপনার হচ্ছে ৪০ থেকে ৪০ ই কমন পড়বে। এখন কোনো কারণে ১ টা ২ টা প্রশ্ন কমন নাও পড়তে পারে। আবার এরকমও হতে পারে যে আপনি ১ টা ২ টা প্রশ্ন কি করেছেন? ভুল করেছেন। ভুলও হতে পারে। আপনার অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে। তাহলে আমরা ধরেন হচ্ছে এখান থেকে ৪০ মার্ক যেহেতু সবচেয়ে মজার বিষয় হলো এই যে ছোট যে ৪ টা সাবজেক্ট আছে, এই ছোট ৪ টা সাবজেক্টে যে আমরা ৩০০ বা ৩২০ টা সেকশনের কথা বললাম, এগুলো যখন পরীক্ষার আপনার হচ্ছে ডেট হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে, আপনি যখন একবার পড়ে শেষ করবেন, বিলিভ করেন শেষের দিকে আপনি চাইলে কিন্তু একদিনে রিভিশন করতে পারবেন। একদিনে ৪ টা সাবজেক্ট রিভিশন করতে পারবেন। কিন্তু ইচ্ছা করলেই একদিনে দেওয়ানি কার্যবিধি রিভিশন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ফৌজদারি কার্যবিধি ইচ্ছা করলেই আপনি একদিনে রিভিশন করা কষ্ট হবে। দণ্ডবিধি আপনি চাইলেই একদিনে রিভিশন করা সম্ভব নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ওই জায়গায় আপনি ছোট ৪ টা সাবজেক্ট ৪০ মার্ক আপনি চাইলেই একদিনে রিভিশন করতে পারতেছেন। আর এদিক দিয়ে কিন্তু বড় ৩ টা সাবজেক্টে আপনাকে রিভিশনের জন্য ১ দিন করে সময় দেয়া লাগতেছে। তাহলে যেই বিষয়ে আপনি যত বেশি রিভিশন করবেন তত বেশি কিন্তু আপনার মার্ক কিন্তু অ্যাচিভ হবে। তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ছোট সাবজেক্ট গুলো এমনভাবে পড়বেন যে ৪০ মার্ক ছোট সাবজেক্টে এই ৪০ থেকে আপনাদের যেকোনো মূল্যে হচ্ছে ৩৫ টিকে যায়। এখন আসি বড় ৩ টা সাবজেক্ট এমসিকিউ পরীক্ষায়। আমরা এই ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি সবাই পড়ে এসেছি, তাই না? এমন কোনো কেউ নেই এইখানে যারা হচ্ছে ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি পড়েনি। বা যারা সবেমাত্র লতে ভর্তি হয়েছেন এমন যদি কেউ যুক্ত হয়ে থাকেন আপনারা ২য় বর্ষে কিন্তু এগুলো পাবেন। অবশ্যই বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার আগে এগুলো আপনারা ইউনিভার্সিটিতে পড়ে যাবেন। আর যারা হচ্ছে এবার পরীক্ষা দিবেন তারা তো হচ্ছে পড়ে এসেছেনই ইউনিভার্সিটি থেকে। তাহলে আল্টিমেটলি ওই সাবজেক্ট গুলোতে এমন কোনো শব্দ নেই, এমন কোনো বিষয় নেই যে আপনাদের অপরিচিত, আপনারা জানেন না, আপনারা বুঝেন না। এরকম কিন্তু কিছু নেই। সবই আপনারা জানেন, সবই বুঝেন। এমন একটা শব্দ নেই আমি যদি বলি ওয়ারেন্ট, আপনারা ওয়ারেন্ট শব্দ শুনেন নাই এরকম কেউ নেই। আমি যদি বলি সমন, সমন শব্দ শুনেননি এরকম কেউ নেই। অর্থাৎ সবই জানা আছে, শুধু আপনার প্র্যাকটিসের অভাব। তাহলে ওভারঅল আমরা যদি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যাই, বড় সাবজেক্ট গুলোতে ১০ করে পেলে তো ৩ দেশে ৩০। এখন ১০ করে আপনি পাইলেন না। আপনি যদি ৮ করেও পান ৩ ৮ ২৪। তাহলে আমরা বড় সাবজেক্ট গুলোতে হচ্ছে ৩ ৮ যদি ২৪ হয় আর ছোট সাবজেক্ট গুলোতে যদি আমাদের ৩৫ হয় তাহলে আমাদের মার্ক হচ্ছে ৫ আর ৪ হলো ৯, ৩ আর ২ ৫, ৫৯ মার্ক। এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আপনাকে ৫৯ মার্ক পাওয়া লাগবে না। আপনি ৫০ পাইলেই পাস করবেন। তাহলে এই যে সেফগার্ড এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? প্রাইমারি ভাবে আপনি হচ্ছে ছোট সাবজেক্ট গুলো থেকে নিয়ে আসছেন। এবং বিলিভ করেন আজকে থেকে এখন পর্যন্ত যারা পড়াশোনা শুরু করেননি, চিন্তা করতেছেন যে আজকে থেকে পড়াশোনা শুরু করবেন। ছুটি শেষ।
আজকে অনেকেই যুক্ত হওয়ার কথা বলেছিলেন কিন্তু অনেকেই বাহিরে আছেন। পূজার ছুটি কিন্তু একবারে আমরা হচ্ছে বিশাল বড় ছুটি পেয়েছি। সেই শনিবারে শেষ হবে। আগামী আজকে শুক্রবার, কালকে শনিবার, রবিবার থেকে শুরু হবে আমাদের সবকিছু। তাহলে আ আমরা যদি ওভারঅল চিন্তা করি, আমি যেটা বলব যে, আপনাদের ছোট সাবজেক্টগুলোকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং বড় সাবজেক্টকেও গুরুত্ব দিবেন। এই বড় সাবজেক্টগুলো আপনাদের কিন্তু সবই জানা আছে, শোনা আছে। এরকম না যে আপনারা জানেন না, পড়েন না, শোনেন না। এরকম কিন্তু কোনো কিছু নেই। তাহলে আমরা হচ্ছে ছোট সাবজেক্টগুলো যদি ভালো করে পড়ে ফেলি, ওইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 35 মার্ক। আ আর বড় সাবজেক্টগুলো থেকে যদি আমরা 10 করে পাই তাহলে পাচ্ছি 30 মার্ক। তাহলে আমাদের মার্ক হয়ে যাচ্ছে কত? 65। তাহলে আমরা একটু কমিয়ে ধরি। বড় সাবজেক্টগুলো থেকে যদি ৩ ৮ ২৪ হয় আর ছোট সাবজেক্টগুলো থেকে যদি 35 হয় তাহলে আমাদের মার্ক হচ্ছে 59। আরেকটা বিষয় বলি, আজকে থেকে যদি পড়া শুরু করেন, বিলিভ করেন আজকে থেকে আপনি রুটিন করে পড়া শুরু করেন। আগামী ১৫ দিনে আগামী ১৫ দিনে আপনি চাইলে কিন্তু এই ছোট ৪ টা সাবজেক্ট শেষ করে ফেলতে পারবেন। যেমন আপনি যদি টার্গেট নেন তামাদিয়ান ৩ দিনে শেষ করবেন, হয়ে যাবে। বার কাউন্সিল এক দিনেই শেষ করতে পারবেন, বড়জোর ২ দিন। ৩ ৮ ২ ৫ এসআরেক্ট হচ্ছে আপনার কতদিন? সর্বোচ্চ ৩ দিন। তাহলে ৩ ৮ ২ ৫ ৬ ৭ ৮ ৮ দিন। আর হচ্ছে সাক্ষ্য আইনে রাখলেন হচ্ছে বাকি দিন। তাহলে সাক্ষ্য আইনে যদি বাকি দিন রাখেন, তাহলে এখানে কি হচ্ছে? এখানে আপনার ১৫ দিনেই কিন্তু আপনার এই যে ৭ টা সাবজেক্ট, এই ৭ টা সাবজেক্ট কিন্তু যারা শুরুই করেননি, আপনারা নতুন করে শেষ করতে পারতেছেন। এবং যদি আপনারা যারা শুরুই করেননি, আপনারা যদি ছোট সাবজেক্ট গুলো দিয়ে শুরু করেন, আপনাদের ১৫ দিন বা ২০ দিন পর এমন একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, আপনার নিজের কাছেই মনে হবে যে, "না, আমি পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় পাস করব। আমি অ্যাডভোকেট হয়ে যাব। এমসিকিউ পরীক্ষা আমার জন্য কঠিন না। এমসিকিউ পরীক্ষায় আমি পাস করব।" এরকম একটা ফিলিংস কিন্তু আপনার চলে আসবে। বার কাউন্সিলের পরীক্ষা আ ইতিপূর্বে যারা দিয়েছেন, ফেল করেছেন, পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি, ২ বার ৩ বার পরীক্ষা দিয়েছেন, এরকম সংখ্যাটা কিন্তু নিছক একেবারেই কম না। ফেল করার কারণ কি? আপনি যার কাছে পড়তেছেন সে আপনাকে ভালো পড়ায়নি? এটাও না। আপনি নিজে ভালো স্টুডেন্ট না? সেটাও না। তাহলে ফেল করার কারণটা কি বার কাউন্সিলের পরীক্ষায়? আমরা কিন্তু আ কোনো হলেই কাউকে দোষারোপ করে আমরা জাতি হিসাবে যেটা করে থাকি যে, মনে হয় এইখানে আমার পড়াশোনা করাটা উচিত হয়নি। ওইখানে করলে আমি মনে হয় ভালো হতো বা এভাবে হয়নি, ওভাবে হইলে ভালো হইতো। জাস্ট একটা দায়সারা কথাবার্তা। না ভাই, আমি ১ম এই বলেছি যে আপনারা সবাই কিন্তু আইনজীবী হওয়ার যোগ্য। সবাই শেষ পর্যন্ত থাকবেন। লিংক ওপেন আছে। আপনারা চাইলে আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। তাহলে সমস্যাটা কোথায়? কি কারণে ফেল করি আমরা? সেই সমস্যাটা আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি যে বার কাউন্সিলের যে এমসিকিউ পরীক্ষা সেখানে সময় কতক্ষণ? সময় হলো আপনার ১ ঘন্টা সময়। তাহলে ১ ঘন্টা সময়ে আপনার কত মিনিট? ১ ঘন্টা সময় হলো ৬০ মিনিট। তাহলে ৬০ মিনিট সময় আপনাকে কি করা হবে? আপনাকে হচ্ছে এরকম একটা প্রশ্ন দেয়া হবে। এখন এই যে প্রশ্ন আপনাকে দেয়া হবে, এই প্রশ্নের মধ্যে আমরা যদি একেবারেই ট্রু সেন্স এ বলি এইখানে কতটা প্রশ্ন থাকবে? ১০০ প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? ১০০ প্রশ্ন। আপনার এই প্রশ্নটার মধ্যে কয়টা প্রশ্ন? ১০০ প্রশ্ন। ওকে ফাইন। ১০০ প্রশ্ন। এখন প্রতিটা প্রশ্নের মধ্যে ৪ টা করে অপশন। তাহলে একটু কাউন্ট করেন আমার সাথে। ১০০ প্রশ্ন আ প্রতিটার মধ্যে ক, খ, গ, ঘ করে যদি ৪ টা করে অপশন হয় তাহলে ৪০০ অপশন। তাহলে ১০০ প্রশ্ন ৪০০ অপশন। টোটাল কত হলো? টোটাল হলো ৫০০। কেউ চিন্তা করেননি কিন্তু। আপনার সময় কতক্ষণ? আপনার সময় হলো ৬০ মিনিট। আপনাকে দেওয়া হলো কি ১০০ প্রশ্ন, ৪০০ অপশন। টোটাল ৫০০। এই ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স এর জন্য ৫০০ টা ওয়ার্ড কিন্তু ১০০ প্রশ্ন ৪ টা করে যদি অপশন হয় তাহলে টোটাল ৪০০। ৪০০ আর ১০০ কত হলো? টোটাল ৫০০। এই ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স এ আপনি সময় পাচ্ছেন হচ্ছে ৬০ মিনিট। তার মানে প্রতিটা প্রশ্নের জন্য আপনি কিন্তু ১ মিনিট সময় পাচ্ছেন না। প্রতিটা প্রশ্নে আপনি কিন্তু ১ মিনিট সময় পাচ্ছেন না। এটা কিন্তু আমরা কেউ গভীরভাবে চিন্তা করিনি। দেখেন, এদিকে আপনি পরীক্ষার হলে বসেছেন, আ কতটুকু প্রেশার? এটা আসলে যারা পরীক্ষা ১ বার ২ বার দিয়েছেন সেটাই উনারাই বলতে পারবেন। আপনি আপনার বন্ধু-বান্ধবের সাথে গ্রুপ স্টাডি করেছেন, বন্ধু-বান্ধবের একটা প্রেশার। আপনি যখন বন্ধু-বান্ধবের সাথে গ্রুপ স্টাডি করতেন
তখন আপনি সবচেয়ে বেশি ভালো পারতেন। আপনি কি করতেন? আপনি সবচেয়ে বেশি ভালো পারতেন এবং ফ্যামিলি থেকে একটা প্রেশার, তারপরে সার্বিক আপনার হচ্ছে পরীক্ষার হলে গিয়েছেন। মা-বাবাকে কি বলবেন? সেদিকে একটা প্রেশার, এদিক দিয়ে হচ্ছে আপনি একটা জব করতেন। সেই জবের পাশাপাশি আপনি কষ্ট করে এলএলবি করেছেন। হ্যাঁ? সবকিছু মিলে পরীক্ষার হলটা সেটা একটা আপনার হচ্ছে প্রেশারের জায়গায়। সেই প্রেশারের জায়গায় আপনার সময় হলো ৬০ মিনিট। আপনাকে ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স পড়তে দেওয়া হলো। একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি চিন্তা করি, আমাদের পরীক্ষার হলে এই হাত কিন্তু ঘামবে। এই যে হাত, এই হাত ঘামবে। মনে হবে যে কি এই পরীক্ষার হল থেকে যদি একটু বাথরুমে যাইতে পারতাম মনে হয় ভালো হয়। অর্থাৎ নিম্নচাপ দিবে। এটাই স্বাভাবিক। হাত পা ঘামবে, এই মনে হয় জ্বর আসলো, এই মনে হয় যে কিরকম জানি লাগতেছে। তাহলে আমরা পরীক্ষায় ফেল করি কি পড়াশোনা না করার কারণে? বা হচ্ছে খারাপ স্টুডেন্ট হওয়ার কারণে? না। আপনি যখন পরীক্ষার হল থেকে বের হন, আপনি জিজ্ঞাসা করবেন দাঁড়িয়ে যে, "এরকম কি কোনো প্রশ্ন হয়েছে যেটা বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে, এই ৭ টা সাবজেক্টের বাহির থেকে এসেছে?" এরকম কিন্তু কোনো প্রশ্ন হয়নি। এমনকি কোনো প্রশ্ন হয়েছে যেই প্রশ্নটা হলো আপনি কখনো দেখেননি, কখনো শুনেননি, কখনোই আপনার অজানা? না। তাহলে কেন আপনি দাগাইতে পারেননি সঠিক উত্তর? উত্তর হলো টাইম ম্যানেজমেন্ট। দেখেন এই বার কাউন্সিলের যে পরীক্ষাটা এখানে আপনাকে সময় দেওয়া হলো ৬০ মিনিট। পড়তে দেওয়া হলো ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স। দেয়া হলো আরেকটা ওএমআর শিট, সেখানে আপনাকে বলা হলো বৃত্ত ভরাট করেন। এখন আমি আপনি তো ছাত্র, যখন বৃত্ত ভরাট করতে যাই দাগাবো হচ্ছে ৩৪ এর ক, কিন্তু দাগিয়ে ফেলেছি হচ্ছে ৩৫ এর ক। অথচ আমার ৩৪ নাম্বার প্রশ্নটাও কমন, অথচ আমার ৩৫ নাম্বার প্রশ্নটাও কমন। কিন্তু আনফরচুনেটলি কি হয়নি? আমি দাগাতে পারিনি। ৩৪ এর ক, ৩৫ এর ক। দাগানোর কথা ছিল ৩৪ এর ক, ভুল করে দাগিয়ে ফেলেছি ৩৫ এর ক। মনটা ভেঙে গেল। অথচ ২ টা প্রশ্নই পারা ছিল। এটাও ভুল হয়ে গেল, ওইটাও ভুল হয়ে গেল, মাথাটাই নষ্ট। এদিক দিয়ে সময়ও কম। এইখানেই আমরা ফেল করি সবাই। এই ক্যালকুলেশন আমরা কেউ করি না। শুধু আপনার একটা একাডেমিতে গেলে ওই বোর্ডের মধ্যে কিছু অঙ্ক করে বুঝাবে। হ্যাঁ, এখন যে সময় আছে আপনার দেওয়ানি কার্যবিধি পড়ার দরকার নেই। দেওয়ানি কার্যবিধি না পড়েও আপনি এমসিকিউ পরীক্ষায় পাস করবেন। এইভাবে পড়েন, আপনি পাস। আপনি মহা খুশি। দেওয়ানি কার্যবিধি পড়বেন না, দেওয়ানি কার্যবিধি না পড়েও পাস করে যাবেন। করতে পারেন কিন্তু লিখিত পরীক্ষায় ফেল করবেন। তাহলে আমরা যেই প্রবলেমের কথা বললাম যে আমাদের সময় হলো ৬০ মিনিট। এই ৬০ মিনিট সময়ে আমাদেরকে ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স পড়া লাগবে। সেখান থেকে সঠিক ওয়ার্ডটা বের করে নিয়ে এসে বা সেন্টেন্সটা বের করে নিয়ে এসে সঠিক বৃত্ত আপনাকে ভরাট করা লাগবে। আপনি প্রতিটা প্রশ্নের জন্য ১ মিনিট সময় পাচ্ছেন না। এদিক দিয়ে আপনার হচ্ছে এতগুলো প্রেশার আপনার উপর দিয়ে যাচ্ছে। কি করবেন? কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন? করার কি? করার কি আছে বলেন তো? এখান থেকে বের হওয়ার জন্য আপনার মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। এখন আপনি আজকে মডেল টেস্ট পরীক্ষা দিবেন? আপনার তো কিছুই পড়া হয়নি। কি মডেল টেস্ট পরীক্ষা দিবেন? আপনি মডেল টেস্ট পরীক্ষা দিবেন, ধরেন আমরা আপনাদের কোর্সে ফৌজদারি কার্যবিধি দিয়ে শুরু করব। আমাদের ফৌজদারি কার্যবিধি পড়া শেষ। আপনি ফৌজদারি কার্যবিধির উপর ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিবেন। বাসায় বসে আমাদের এখানেও আমরা হচ্ছে পরীক্ষা নিব Google ফর্মে। আপনারা আমাদের এখানেও পরীক্ষা দিবেন। পাশাপাশি আপনারা বাসায় বসেও পরীক্ষা দিবেন। ওএমআর শিটে কি করবেন? ওএমআর শিটে আমাদের এখানে পরীক্ষা দিবেন। আপনি যখন পরীক্ষা দিবেন, তখন মূল পরীক্ষার হলে আপনার সময় হলো কতক্ষণ? মূল যে পরীক্ষার হল সেখানে আপনার সময় হলো ১ ঘন্টা বা ৬০ মিনিট। কিন্তু আপনি যখন বাসায় বসে পরীক্ষা দিবেন বা আমাদের একাডেমিতে পরীক্ষা দিবেন, এইখানে আপনার সময় হলো ৩৮ মিনিট। আপনি নিজেকে এমনভাবে হচ্ছে ঝালাই করবেন, এই ৩৮ মিনিটে আপনি হচ্ছে পরীক্ষা শেষ করবেন ১০০ নম্বরের পরীক্ষা। এটা যাতে কখনো ৪০ মিনিটে না যায়। আপনি এমনভাবে যদি ২০ টা পরীক্ষা দিয়ে যেতে পারেন, পরীক্ষার হলে যাওয়ার আগে সাবজেক্টিভ টেস্ট সহ আপনি হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট যদি ২০ টা পরীক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এমসিকিউ পরীক্ষায় ফেল করবেন না। এখন আপনি যখন বাসায় মডেল টেস্ট পরীক্ষা দিবেন, সেইখানে আপনার সময় কতক্ষণ? সেইখানে আপনার সময় হলো ৩৮ মিনিট, লিখে রাখেন। যে আমাকে কি করতে হবে? যেকোনো মূল্যে ৩৮ মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। এই ৩৮ মিনিটই আমার সময়। সর্বোচ্চ ৪০ মিনিট। এমনভাবে হচ্ছে আপনি ১ম দিকে যখন পরীক্ষা দিবেন, তখন দ্রুততার সহিত করতে গিয়ে আপনার হচ্ছে কিছু পারা প্রশ্ন ভুল হয়ে যেতে পারে। যেটা সঠিক সেটা ভুল করেছেন, যেটা ভুল সেটা সঠিক করেছেন। ১ম অবস্থায় রেজাল্ট খারাপ হতে পারে। কিন্তু যখন ৪ টা ৫ টা পরীক্ষা আপনি দিবেন, ৬ নাম্বার ৭ নাম্বার পরীক্ষায় আপনি এন্ট্রি করবেন, তখন দেখবেন যে আপনার মার্ক অটু ৭০ এর উপর চলে গেছে।
তাহলে সেই পরীক্ষাগুলো কখন দিবেন? সেই পরীক্ষাগুলো হচ্ছে প্রথমে যেই সাবজেক্ট শেষ হবে সেই সাবজেক্টের উপর সাবজেক্টিভ টেস্ট দিবেন। তারপরে যখন পূর্ণাঙ্গ সবগুলো সাবজেক্ট শেষ হবে তখন হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা দিবেন। আমরা আমাদের হচ্ছে আপনাদের এই কোর্সে সর্বমোট ১৫ টা মডেল টেস্ট এক্সাম রেখেছি। আপনারা কোর্সের সাথেই সেটা পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আরেকটা বিষয় বলে দেই এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য বেয়ারেক বা মূল বই পড়ার কোনো বিকল্প নেই। আপনারা হচ্ছে মূল বই দাগিয়ে, দাগিয়ে পড়ার চেষ্টা করবেন এবং বেয়ারেককে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং অবশ্যই লিখে, লিখে পড়বেন। আমাদের মূলত হচ্ছে সেকশন গুলো মনে থাকে না। এটা আমাদের সকলেরই সমস্যা। সেকশন মনে থাকে না। সেকশন মনে রাখার একমাত্র কৌশল হলো আপনি হচ্ছে লিখে, লিখে পড়বেন। যদি লিখে, লিখে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে। আজকের ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ আপনারা সকলেই বার কাউন্সিলের যেই এমসিকিউ পরীক্ষা, পরবর্তী এমসিকিউ পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এখন এমসিকিউ পরীক্ষায় পাস করলেই কি আপনি অ্যাডভোকেট হয়ে গেলেন? অনেকে এরকমটা ফিল চলে আসবে আপনার। আপনার গায়ে এরকম ফিল চলে আসবে যে এমসিকিউ পরীক্ষায় পাস করেছি মানে কি আমি অ্যাডভোকেট হয়ে গেছি। তো যাদের শরীরে এরকম ফিল চলে আসবে ওনারা লিখিত পরীক্ষায় ডাহা ফেল করবে। মানে এমসিকিউ পরীক্ষার পরে লিখিত পরীক্ষার জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু খুব বেশি সময় থাকে না। অল্প সময় ১.৫ থেকে ২ মাস সর্বোচ্চ আপনারা সময় পাবেন। তাহলে আপনাদের লিখিত পরীক্ষায় পাস করার জন্য এখন থেকে যেটা করতে হবে, আজকে থেকে আপনাদের ভালোবাসা ওই যে ছোট যে খাতাগুলো আছে, যেগুলো আমরা খুবই পছন্দ করি, ঐদিনও আমি হচ্ছে আজাদ প্রোডাক্টের সামনে থেকে নিয়ে আসছি যে ছোট, ছোট খাতা বাইন্ডিং করা খুবই সুন্দর। এগুলো হচ্ছে বিক্রি করে ওই যে আপনার পল্টনে আজাদ প্রোডাক্টের সামনে নিউ মার্কেট বিক্রি করে এবং ইউনিভার্সিটি লাইফে এই খাতাগুলো খুব পছন্দ ছিল। এগুলোতেই বেশি, বেশি লিখতাম। আপনারা সবাই অ্যাডভোকেট হবেন, আইনজীবী হবেন। আজকে থেকে যারা ছোট খাতায় লিখেন, যারা হচ্ছে রাফ খাতায় লিখেন, আজকে থেকে আপনাদের সেই রাফ খাতার সাথে বা হচ্ছে ওই ছোট খাতার সাথে ভালোবাসা শেষ। আজকে থেকে ভালোবাসা করবেন হচ্ছে বড় খাতার সাথে। আপনার লিগ্যাল যে পেজগুলো আছে, এগুলো আপনার লিগ্যাল যে খাতাগুলো আছে বড় পেজের, যে আমরা হচ্ছে যেটাতে পিটিশন লিখি, দরখাস্ত জমা দেই, এগুলো আপনারা হচ্ছে পাবেন নীলক্ষেতে বই পাওয়া যায়। হাইকোর্ট, জজ কোর্ট, পারমিশন, লিখিত পরীক্ষার খাতা বললেই হবে। তাহলে ওই খাতাগুলোতে আপনারা হচ্ছে লিখার অভ্যাস করবেন। আপনাদের যত ভালোবাসা আছে, যা কিছু আছে, মানে যেটাই লিখতে মন চায় সবকিছুই হচ্ছে ওই হাইকোর্ট পারমিশন, জজ কোর্ট পারমিশন যে লিখিত পরীক্ষার যে খাতা আছে, যে লিখিত খাতায় লিখবেন। তাহলে প্রথমত যেটা করতে হবে আপনি এখনই আপনার হচ্ছে বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে, এই ৭ টা সাবজেক্টের জন্য ৭ টা আলাদা করে লিখিত খাতা কিনবেন। সেই লিখিত খাতায় আপনি হচ্ছে লিখার অভ্যাস করবেন। এখন থেকেই যদি আপনি লিখার অভ্যাস করেন তাহলে লিখিত পরীক্ষায় আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। অনেক একাডেমি আছে আপনাদেরকে বলবে যে এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আপনাদের সিপিসি পড়া লাগবে না। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি না। আমি তাদের সাথে একমত। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধি না পড়েও যেহেতু দেওয়ানি কার্যবিধি বার কাউন্সিলের যেই ৭ টা সাবজেক্ট আছে, এই ৭ টা সাবজেক্টের মধ্যে দেওয়ানি কার্যবিধি সবচেয়ে কঠিন সাবজেক্ট। অনেকেই বলবে যে এই অল্প সময়ে দেওয়ানি কার্যবিধি পড়া সম্ভব না। তাহলে দেওয়ানি কার্যবিধি ছাড়াই হচ্ছে বার কাউন্সিলের প্রিপারেশন নিন। আমি বিজ্ঞ লার্নারদের সাথে একমত যে হতে পারে যে আপনি দেওয়ানি কার্যবিধি ছাড়া এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন। কিন্তু সত্যিকার অর্থেই আপনি যদি এক চান্সে আইনজীবী হতে চান, আপনি যদি সেই কালো কোট, কালো টাই, কালো গাউন, সেই স্বপ্নের যে অ্যাডভোকেট আইনজীবী সেটা যদি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিপিসি কে ভালোবাসতে হবে। আবারও বলতেছি আপনাকে দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। যারা আপনারা দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসবেন না, আপনারা এক চান্সে আইনজীবী হতে পারবেন না। লিখে রাখেন আমার কথা। আপনি যদি সত্যিকার অর্থেই এক চান্সে আইনজীবী হতে চান, তাহলে আপনাকে দেওয়ানি কার্যবিধিকে অবশ্যই ভালোবাসতে হবে। ১ম বার এমসিকিউতে পাস করেছেন, লিখিততে ফেল করেছেন। ২য় বার আবার লিখিত পরীক্ষা যখন দিবেন, তখন আপনার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাবে যে কেন আমি দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসলাম না? কেন আমি দেওয়ানি কার্যবিধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম না? এমনও অনেকে আছেন হয়তোবা আজকের ক্লাসেও থাকতে পারেন যে একবার এমসিকিউ পরীক্ষায় পাস করে ২ বার লিখিত পরীক্ষা দিয়ে এখন আবার এমসিকিউ থেকে শুরু করতেছেন। এমন অনেকেই আছেন ১০ বছর ১২ বছর ধরে বারের সনদের জন্য ট্রাই করতেছেন কিন্তু সনদ হচ্ছে না। তাহলে যারা সত্যিকার অর্থেই এক চান্সে আইনজীবী হতে চান আমি আপনাদেরকে বলব আপনারা দেওয়ানি কার্যবিধিকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। কেন ভালোবাসবেন? কেন সবচেয়ে বেশি পড়াশোনা করবেন দেওয়ানি কার্যবিধিকে? কারণ দেওয়ানি কার্যবিধি থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কত মার্ক? দেওয়ানি কার্যবিধিতে আপনাদের এমসিকিউ পরীক্ষায় হলো ২০ মার্ক এবং লিখিত পরীক্ষায় আপনার ধরেন হচ্ছে কলা ভবনে সিট পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি এই যে ঘাড় আছে না, ঘাড় আছেন এরকম করার সুযোগ নেই। এরকম করার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা কি করেন গার্ডদের? কাকে জিজ্ঞাসা করবেন? আপনি একেবারেই হতবাক।
বিশাল বড় একটা খাতা দিয়েছে। আমি আপনাদেরকে বলতেছি যে সত্যিকার অর্থেই যদি এক চান্স আইনজীবী হতে চান তাহলে লিখিত পরীক্ষার খাতায় লিখা অভ্যাস করেন। এত বড় একটা খাতা আপনাকে দিয়েছে আর হচ্ছে ১ পৃষ্ঠার বা ২ পৃষ্ঠার ছোট একটা প্রশ্ন দিয়েছে। প্রশ্ন শুরুই হয়েছে দেওয়ানি কার্যবিধি দিয়ে। এখন দেওয়ানি কার্যবিধি তো আপনি ভালো করে পড়েননি। আপনাকে টেকনিক শিখিয়েছে বিভিন্ন একাডেমি যে না এই দেওয়ানি কার্যবিধি ছাড়াও পাস করা সম্ভব। এখন ১ম যে ২ টা কোয়েশ্চেন সেই ২ টা কোয়েশ্চেনই আপনার কমন পড়েনি। অর্থাৎ আপনার আপ ১০০ মার্কের লিখিত পরীক্ষা সেইখান থেকে আপনার হচ্ছে ৩০ মার্ক কমন পড়েনি। এখন আসেন ৭০ মার্কের জন্য আপনি ফাইট করবেন। সেখান থেকে প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে। সেখান থেকে আপনার ২ টা প্রবলেম কোয়েশ্চেন আপনি হচ্ছে কি করে এসেছেন? মোটামুটি ভুল করে এসেছেন। অর্থাৎ আপনি ৬০ নম্বরের লিখিত পরীক্ষা দিতেন। তাহলে আপনি যতই লিজেন্ড হন না কেন, আপনি যদি বই দেখেও ৬০ নাম্বার লিখেন সেখান থেকে ৫০ পাওয়া কিন্তু লিখিত পরীক্ষায় অনেকটাই অসম্ভব। আমি বলব সম্ভবই না। তাহলে লিখিত পরীক্ষায় পাস করার জন্য আপনাকে অবশ্যই দেওয়ানি কার্যবিধি ভালো করে পড়তে হবে। কেন ভালো করে পড়তে হবে? কারণ এমসিকিউ পরীক্ষায় ২০ মার্ক তো আছেই, পাশাপাশি লিখিত পরীক্ষায় এই দেওয়ানি কার্যবিধি থেকে আপনি চাইলে ১৫+১৫ অর্থাৎ ৩০ মার্ক কিন্তু আনসার করতে পারবেন শুধু দেওয়ানি কার্যবিধি থেকে। তাহলে একেবারেই ট্রু সেন্সে আমরা যদি একটু কাউন্ট করি এমসিকিউ পরীক্ষায় দেওয়ানি কার্যবিধিতে ২০ মার্ক আর লিখিত পরীক্ষায় হলো ৩০ মার্ক। টোটাল একটা সাবজেক্ট কখনো কল্পনা করেননি। এই একটা সাবজেক্ট থেকে আমাদের বার কাউন্সিলের পরীক্ষায় কত মার্ক পাচ্ছি আমরা? ৫০ মার্ক। আমাদের এমসিকিউ পরীক্ষা ২০০ মার্ক, এমসিকিউ পরীক্ষায় ১০০ মার্ক, লিখিত পরীক্ষায় ১০০ মার্ক। টোটাল ২০০ মার্কের পরীক্ষা। এই ২০০ মার্কের মধ্যে আমরা হচ্ছে শুধুমাত্র একটা সাবজেক্ট এই দেওয়ানি কার্যবিধি পড়ে আমরা পাচ্ছি কত মার্ক? একটা সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি পড়ে পাচ্ছি হচ্ছে ৫০ মার্ক। অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ মার্ক আমরা হচ্ছে শুধু দেওয়ানি কার্যবিধি থেকে পাচ্ছি। অর্থাৎ এমসিকিউতে ২০, লিখিততে ৩০, টোটাল ৫০। অথচ আমরা হচ্ছে এখন আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছি, অনেকেই হয়তোবা আমার কথায় বিরক্ত হচ্ছেন। অনেকেই মনে করতেছেন যে দেওয়ানি কার্যবিধি ছাড়াই আপনারা অ্যাডভোকেট হবেন। দেওয়ানি কার্যবিধিকে আমরা হচ্ছে বার কাউন্সিলের যে ৬ টা সাবজেক্ট আছে পড়ার সময় একেবারেই ৭ নাম্বার সাবজেক্টে রেখে দিব দেওয়ানি কার্যবিধিকে। এটা পড়ার দরকার নেই। লিখিত পরীক্ষায় পাস করার জন্য দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। অনেকেরই হাতের লেখা সুন্দর না, আমারও সুন্দর না। কিন্তু হাতের লেখা সুন্দর না সেটা বিষয় না। আপনি লিখিত পরীক্ষায় যেটা লিখেছেন সেটা পড়তে পারা যায়। আপনি যেটা লিখেছেন সেটা আপনিই পড়তে পারেন না। ডক্টরের প্রেসক্রিপশনের মতো লিখেছেন। কঠিন ভাষায় ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছেন। আপনারটা আপনিই পড়তে পারেন না। তাহলে জজ সাহেব যিনি খাতা দেখবেন তিনি কিভাবে আপনার খাতা পড়বেন? তাহলে আমি বলব লিখিত পরীক্ষায় পাস করার জন্য আপনাদেরকে অবশ্যই স্পষ্ট লিখতে হবে। ইনশাআল্লাহ আপনারা সকলেই বার কাউন্সিলের যে লিখিত পরীক্ষা আছে, পরবর্তী লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষায় পাস করবেন। এখন আসি ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষায় কেউ ফেল করবেন না। যারা লিখিততে পাস করবেন, আপনারা ধরে নিতে পারেন এই যে কালো টাই, কালো কোট, কালো গাউন আপনাদের হয়ে গেছে। আপনারা অ্যাডভোকেট হয়ে গেছেন। কিন্তু ওভার কনফিডেন্স হওয়া যাবে না। ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন। পাশাপাশি বার কাউন্সিলের জন্য প্রিপারেশন নিয়ে হার্ড প্রিপারেশন নিয়েছেন। অনেকেই আছেন গতবার এবার ১১৪ জন যে পাস করেছে। খুবই আ ভালো প্রিপারেশন নিয়েছেন। এবং উনি একটা কোম্পানিতে খুব ভালো পোস্টে জব করতেছেন। পাশাপাশি বার কাউন্সিলের প্রিপারেশন নিয়ে লিখিত পরীক্ষাও আশা করি এবার পাস করে যাবেন, অ্যাডভোকেট হয়ে যাবেন। এখন উনি অলরেডি আপনার হচ্ছে ধরেন ভিআইপি গাড়ি মেইনটেইন করেন। খুবই ভালো অবস্থান। উনি একটা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার। খুবই ভালো। এখন উনি যখন ভাইবা বোর্ডে গেলেন, খুব দামি পারফিউম মেখেছেন, খুব দামি হচ্ছে ব্লেজার পড়েছেন। হ্যাঁ? সবকিছুই চেহারার মধ্যে হচ্ছে গ্লেজ দিচ্ছে। এখন উনাকে দেখেই যারা বিচারপতি হয়েছেন ভাইবা বোর্ডে কারা আপনার ভাইবা নিবে? বিচারপতিরা ভাইবা নিবে। তাহলে মেক্সিমাম বিচারপতিরা আগে কি ছিলেন? আমার আপনার মতো অ্যাডভোকেট ছিলেন। অ্যাডভোকেট থেকে ১ম এ জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন। সেখান থেকে হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছেন। হাইকোর্টে ১০ বছর ওকালতি, ১২ বছর ওকালতি করে দেন হচ্ছে হাইকোর্টের আপনার হচ্ছে বিচারপতি হয়েছেন। তাহলে উনি তো আপনাদের মতোই নিম্ন লেভেল থেকে নিচের থেকেই আস্তে, আস্তে ল পাস করেই উঠে এসেছেন। তাহলে এই বিষয়গুলো কিন্তু উনাদের জানা আছে। এখন উনারা তো আপনাকে এমনভাবে প্রশ্ন জিজ্ঞাসা করল, আপনি সহসাই বলে দিলেন যে, "স্যার আমি তো একটা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার। এরকম, এরকম আমার অবস্থান। তা আমি এখন কোর্টে যাই না। যদি সনদ হয় তাহলে যাব। আপনি কনফার্ম ফেল।" ভাইবা বোর্ড যদি বুঝতে পারে যে আপনি সনদ হওয়ার পর কোর্টে যাবেন না বা আপনি কোর্টে যান না। কোর্টে আপনি কি করেন না? যান না। তাহলে সেই ক্ষেত্রে আর আপনার হচ্ছে পরীক্ষায় কিন্তু আ ভাইবা পরীক্ষায় পাস করার কিন্তু আর সম্ভাবনা নেই। আপনার ভাইবা বোর্ডে সাবমিশন থাকতে হবে এমন যেমন আমরা জামিনের সময় খুব বেশি সাবমিশন রাখি। অন্যান্য সময় যতটুকুই রাখি না কেন, আ আসামিকে যখন জামিন করাই তখন কিন্তু প্রাণপণ চেষ্টা করি। তো ভাইবা বোর্ডে আপনার সাবমিশন এরকমই থাকবে যে আপনি কোর্ট প্র্যাকটিস করেন এবং হচ্ছে আপনি যদি সনদ পান,
হ্যাঁ, আপনি বাকি যে জীবনটুকু আছে আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি হচ্ছে কোর্ট প্র্যাকটিস করবেন এবং এই পেশায় নিজেকে ব্রত করবেন। মৃত্যু হওয়ার পর খাটিয়ে ওঠার আগে আপনি হচ্ছে কি করতে চান? অ্যাডভোকেট হতে চান, এটাই আপনার নেশা, আপনার পেশা। এখানে আপনার বাকি জীবনটা পড়ে আছে। এইভাবে যদি আপনি ভাইবা বোর্ডকে বুঝাতে পারেন, এখন ভাইবা বোর্ড আপনাকে ১০ টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করল। আপনি একটা প্রশ্নের উত্তরও পারলেন না। কোনো সমস্যা নেই। আপনার ডায়েরি ঠিকঠাক নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ভাইবা বোর্ডকে আপনি বুঝাতে পেরেছেন, আপনি রেগুলার প্র্যাকটিশনার, কোর্টে যান, আপনি হচ্ছে সনদ পাওয়ার পর একজন নিয়মিত প্র্যাকটিশনার হবেন, আপনি ভাইভাতে পাস। আর ভাইবা বোর্ড যদি বুঝতে পারে যে আপনি কোর্টে যান না, আপনি হচ্ছে কি করেন না, কোর্টে যাবেন না, জাস্ট সনদ দরকার, আপনার গাড়ির সামনে নেম প্লেট ইউজ করবেন, উকিল সাহেব। বাড়ির সামনে নেম প্লেট ইউজ করবেন উকিল সাহেব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাইভাতে ফেল করবেন। ভাইভা বোর্ডে যাওয়ার আগে আপনার বার সম্পর্কে আপনি ভালো করে জেনে যাবেন। আপনার সিনিয়র সম্পর্কে আপনি ভালো করে জেনে যাবেন। আপনার কোর্ট সম্পর্কে আপনার বারের প্রেসিডেন্ট, আপনার বারের সেক্রেটারি, আপনার বারে যারা হচ্ছে মেম্বার আছেন তাদের সম্পর্কে ভালো করে জেনে যাবেন। বিশেষ করে আপনার যে কোর্ট আছে, লয়ার কোর্ট আছে সেখানের যে ডিস্ট্রিক্ট জাজ, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অন্যান্য যারা বিচারকগণ আছেন, বিজ্ঞ বিচারকগণ, ম্যাজিস্ট্রেটগণ, সহকারী জজগণ, এরকম কয়েকজনের ম্যাজিস্ট্রেট বা হচ্ছে বিচারকের নাম আপনারা হচ্ছে জেনে যাবেন। যাতে জিজ্ঞাসা করলে আপনি কোর্টে যান না সেটা সমস্যা নাই। কিন্তু বলতে যেতে পারেন। বলে ফেললো যে আপনাদের কোন বার? আপনি বললেন যে কুড়িগ্রাম বার। বলেন তো কুড়িগ্রাম যেই জজ কোর্ট আছে সেই জজ কোর্টের ডিস্ট্রিক্ট জজের নাম কি? এখন আপনি তো বলতে পারলেন না। তখন উনার আর বুঝার বাকি নেই। আচ্ছা ঠিক আছে বলতে পারলেন না ভালো কথা। আপনার বারের প্রেসিডেন্টের নাম বলেন। হ্যাঁ, সেটাও আপনি হচ্ছে মাথা চুলকাচ্ছেন। কারণ আপনি তো জানেন না কিভাবে বলবেন। তখন আর ভাইভা বোর্ডের বুঝার বাকি নেই যে আপনি কোর্টে যান না। তাহলে অবশ্যই ভাইভা বোর্ডে যাওয়ার আগে কিন্তু এই বিষয়গুলো আপনার সিনিয়র, আপনার কোর্ট সম্পর্কে এগুলো সম্পর্কে আপনার ভালো একটা ধারণা নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই ভাইভা বোর্ডে আ পাস করবেন অর্থাৎ ভাইভাতে পাস করবেন। আপনারা সকলেই পরবর্তী এমসিকিউ পরীক্ষায় পাস করবেন, লিখিত পরীক্ষায় পাস করবেন এবং ভাইভা পরীক্ষায় পাস করবেন এবং আপনাদের যেই স্বপ্ন ইনশাআল্লাহ সকলের স্বপ্ন পূরণ হবে। সকলেই আপনাদের কাঙ্ক্ষিত যে অ্যাডভোকেট হওয়া, যে আইনজীবী হওয়া সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে। সেই দোয়া আপনাদের সকলের জন্যই রইল। আমার পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আব্দুল আল মামুনের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া রইল। আর আমাদের একটা অফার ছিল আমাদের কোর্সে। অফারে আপনারা অনেকেই আজকে ভর্তি হয়েছেন। অফারটি ছিল আজকে পর্যন্ত যারা ভর্তি হয়েছেন আমাদের ৫,০০০ টাকার কোর্সে আমরা ৳৩,০০০ ডিসকাউন্ট দিয়েছিলাম। ৳৩,০০০ ডিসকাউন্টে এককালীন কোর্স ফি শুধুমাত্র ৳২,০০০ রেখেছিলাম। এখানে অনেকেই ভর্তি হয়েছেন। ভর্তি স্টুডেন্টরাই আজকে বেশি ক্লাস করতেছেন। অনেকেই হচ্ছে ছুটিতে আছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যারা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, আমি মনে করি যে আপনাদের স্বপ্ন পূরণের দায়িত্ব এটা। যেহেতু আপনাদের স্বপ্ন পূরণের দায়িত্ব, সেহেতু আমি বলব যে আমি মনে করি পবিত্র দায়িত্ব। অল্প কিছু আপনারা হচ্ছে আদিয়ে দিচ্ছেন। এর মানে এই না যে এখানে বিন্দু পরিমাণ অবহেলা হবে। আমাদের যে একাডেমিক পেজ আছে, YouTube চ্যানেল আছে সেখানে আপনারা গেলেই বুঝতে পারবেন। আমরা যতটুকু কমিটমেন্ট করেছি ইনশাআল্লাহ তার থেকে অনেক বেশি পাবেন। তাহলে আপনারা আমাদের এখানে আমার বরাবর হচ্ছে পবিত্র দায়িত্ব হস্তান্তর করেছেন। আগামী ২ মাসের জন্য স্বপ্ন পূরণের দায়িত্ব হস্তান্তর করেছেন। যেহেতু আমি মনে করি স্বপ্ন পূরণের দায়িত্ব পবিত্র দায়িত্ব, সেই পবিত্র দায়িত্বের জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আশা করি আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন। আপনাদের সেই স্বপ্নটা যাতে পূরণ হয়ে যায় আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আরেকটা শপথ নিয়ে আমরা হচ্ছে ফার্স্ট সেশন শেষ করতে চাই। সবার কাছে বলেছিলাম খাতা কলম নেয়ার জন্য। একটু খাতা কলমটা নিবেন সবাই? আশা করি শুনতে পাচ্ছেন। যদি একটু খাতা কলম বের করতেন। আনমিউট করে দিয়েছি আপনাদেরকে। আমরা একটু শপথ লিখি, খাতায় লিখি যে ইনশাআল্লাহ, লিখেন সবাই খাতায় যে ইনশাআল্লাহ পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় পাস করব। যারা এইবার পরীক্ষার্থী না আপনারাও লিখতে পারেন যে ইনশাআল্লাহ পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় পাস করব। আল্লাহ ব্যতীত কেউ আমাকে আটকে রাখতে পারবে না। ইনশাআল্লাহ পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় পাস করব এবং আইনজীবী হব। এই শব্দটা লিখে দিতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় পাস করব এবং আইনজীবী হব। আল্লাহ ব্যতীত কেউ আমাকে আটকে রাখতে পারবে না। তার যে স্বাক্ষর আছে, এখন তো সিল হয়নি। অ্যাডভোকেট হওয়ার পর সিল হয়ে যাবে। তাহলে শুধু আপনি হচ্ছে আজকে তারিখ দেন ৩/১০/২০২৫ তারপরে হচ্ছে আপনার স্বাক্ষরটা দিয়ে রাখেন। এখন এটা যে লিখছেন না, এটা ছিঁড়ে আপনার যে ওয়াল আছে বা দেয়াল আছে, আপনার যে টেবিল আছে সেই টেবিলের সামনে ঝুলিয়ে রাখেন। ছিঁড়ে কিভাবে ঝুলাবেন? হচ্ছে আটা দিয়ে বা হচ্ছে আপনার কসটিপ দিয়ে এই লেখাটুকু আপনি হচ্ছে ঝুলিয়ে রাখেন। তাহলে আপনি যখন পড়তে বসবেন বা অন্য কোথাও চলে যাবেন, আপনি যখন টেবিলের সামনে আসবেন,
তখন সেই টেবিল আপনাকে টেনে ধরবে পড়ার জন্য। এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে, যারা সত্যিকার অর্থে আইনজীবী হতে চান। তাহলে লিখছেন সবাই? লিখেছেন? যে ইনশাআল্লাহ পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় পাস করব এবং আইনজীবী হব। আল্লাহ ব্যতীত কেউ আমাকে আটকে রাখতে পারবে না। লিখে তারিখ দেন, স্বাক্ষর করেন, ছিঁড়ে ফেলেন। ছিঁড়ে হচ্ছে আপনার টেবিলের মধ্যে কসটিপ বা হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই সেশনে কি কোনো কোয়েশ্চেন আছে? নাহলে আমরা হচ্ছে দ্বিতীয় সেশন শুরু করব। স্যার বাকি 3টা সাবজেক্টের পড়ার প্ল্যানিং দিলেন না? বড় যেই ৩ টা সাবজেক্ট জি স্যার, মানে একটা ধারণা দিলেন না, তাই আর কি জানছিলাম। জি। বড় ৩ টা সাবজেক্ট আমি আপনাদেরকে স্পেশাল নোট দিব। স্পেশাল নোটের মধ্যে যতটুকু প্রয়োজন, অনেক বড় সাবজেক্ট তো অল্প সময়। যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা হচ্ছে ধরে, ধরে পড়ব এবং ক্লাস চলাকালীন সময়ে যেটা হবে আমি কিন্তু লাল কালি আমার এখানেও আছে। ক্লাসের মধ্যে এখনই দেখতে পাবেন। সেই লাল কালি দিয়ে আমি যেখানে দাগাবো ঠিক আপনি ওই সাবজেক্টের ওইখানে দাগিয়ে ফেলবেন। আর বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে, এই ৭ টা সাবজেক্ট সর্বশেষ দেওয়ানি কার্যবিধি, সর্বশেষ ফৌজদারি কার্যবিধি, সংশোধনী সহ একেবারেই রেডি করা আছে। হ্যাঁ, এগুলো আপনারা যারা ভর্তি হবেন, আপনাদের ভর্তি গ্রুপে আমি হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন। স্যার, এই ফার্স্ট ইয়ারের ব্যাচ কখন থেকে শুরু করবেন? 24-25? না, ফার্স্ট ইয়ারের আমাদের আপাতত কোনো বেস নেই। যেহেতু আমাদের আপাতত আবার সামনে বার কাউন্সিল পরীক্ষা। আমরা বার কাউন্সিল পরীক্ষা নিয়েই টার্গেট করতেছি। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন করবো স্যার। জি, বলেন। আপনাদেরকে কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ দিব। তামাদিয়ান ক্লাস শেষ হয়ে যাওয়ার পর। জি, বলেন। স্যার ওই যে বেয়ার অ্যাক্টের কথা বলছিলেন স্যার, তো বেয়ার অ্যাক্ট বইগুলো কি স্যার আমরা যেগুলো সরকার থেকে গেজেট আকারে প্রকাশ হয় ওগুলো নিব নাকি না লেখক যেগুলো লেখকরা যেগুলো লিখছে ওগুলো প্রকাশনে নিব? নিতে পারেন। একটু লিখে রাখেন। আমি নিজে সুফি প্রকাশনে পড়েছি। সুফি প্রকাশনে নিতে পারেন। বইগুলো ছোট এবং সুফি স্যার? জি, সুফি প্রকাশনী। জি। স্যার ওটা লেখক কোন স্যার? স্যার এটা বিভিন্ন লেখক আছে। জাস্ট বললেই হবে। লেখক ঠিক ৭ টা আছে, বইয়ের বিভিন্ন লেখক আছে। লেখকের নাম জানাবেন। থ্যাংক ইউ স্যার। ওকে। আমরা তাহলে দ্বিতীয় সেশনে চলে যাই। আপনাদের পরবর্তী যেই কোয়েশ্চেন গুলো আছে, আপনাকে আবার সুযোগ দিব। ঠিক আছে? আমরা কিভাবে পড়াশোনা করি, কোন মেথডে সেটা একটু দেখে নিন। ওকে, থ্যাংক ইউ। শেষ পর্যন্ত যুক্ত থাকবেন যারা যুক্ত হয়েছেন। আচ্ছা, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা যদি একটু বলতেন? যে তামাদিয়ান ১৯০৮ স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। ঠিক আছে। ওকে। আমাদের যে বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে, আমরা যদি একটু কম্পেয়ার করি, আ ইয়েস, থ্যাংক ইউ। এই ৭ টা সাবজেক্টের মধ্যে তামাদি আইন হচ্ছে অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু সহজ। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই যে বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে, এই ৭ টা সাবজেক্টের মধ্যে কি সংবিধান আছে? সংবিধান কিন্তু নেই। অথচ আমাদের সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি কি? সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি হলো দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে আমাদের বার কাউন্সিলের সিলেবাসে কনস্টিটিউশন নেই, সংবিধান নেই। অথচ কি আছে? অথচ তামাদি আইন আছে। তার মানে আপনি যখন অ্যাডভোকেট হবেন, আইনজীবী হবেন, এই তামাদি আইন আপনাদের সব জায়গায় কাজে লাগবে। কি কারণে আমরা তামাদি আইন পড়বো? তামাদি আইনের উদ্দেশ্যটা কি? যেকোনো সাবজেক্ট আমাদের যে বার কাউন্সিলের ৭ টা সাবজেক্ট আছে,
এই ৭ টা সাবজেক্ট পড়ার আগে কি কারণে আমরা হচ্ছে এই সাবজেক্টটা পড়বো? কি বলতে চেয়েছে আমাদের আসলে এই সাবজেক্টে? উদ্দেশ্যটা কি? সেটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। আসলে এই আইনটাতে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে সেটা যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু হবে না। তাহলে তামাদিয়ানের উদ্দেশ্য কি? একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি, রহিম এবং করিম নামে যদি আজকের ক্লাসে কেউ যুক্ত হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধরেন হচ্ছে রহিম সাহেব, একেবারেই ট্রু সেন্স এ, হ্যাঁ? ধরেন হচ্ছে রহিম সাহেব ২০% জমিতে কি ছিল? ২০% জমিতে বুক দখলে ছিল। কিন্তু করিম সাহেব তার দলবল নিয়ে রহিম সাহেবকে কি করলেন? সেই ২০% জমি থেকে আপনার হচ্ছে বেদখল করলেন। তাহলে এই যে বেদখল করলেন, এই ক্ষেত্রে আপনার রহিম সাহেবের করণীয় কি? রহিম সাহেব কি করতে পারবেন? রহিম সাহেব হলো আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনার হচ্ছে কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায়, হ্যাঁ? আর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি করতে পারবেন? ৯ ধারায় মামলা করতে পারবেন। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় যে মামলা করতে পারবেন, কিসের মামলা করতে পারবেন? আবারও রিপিট করি। ধরেন রহিম সাহেব ২০% জমিতে ভোগ দখলে ছিল। এখন ভোগ দখলে থাকা অবস্থায় করিম কর্তৃক উনি ২০% জমি থেকে বেদখল হয়েছেন। এখন আপনি একজন আইনজীবী, আপনার কাছে রহিম সাহেব এসেছে। তাহলে আপনি যদি তাকে আইনগত পরামর্শ দেন, তাহলে কি পরামর্শ দিবেন? আপনি রহিম সাহেবকে বললেন, আপনি কি করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা অনুযায়ী আপনি হচ্ছে স্থাবর সম্পত্তি স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। আবার বললেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী আপনি শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। তাহলে এই যে আপনি ৮ ধারায় মামলা করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের, এই যে ৯ ধারার মামলা করবেন। এই মামলাগুলো আপনি কত সময়ের মধ্যে করবেন সেটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা নেই। তাহলে সেটা বলা আছে কোথায়? সেটা বলা আছে হচ্ছে আমাদের এই তামাদি আইনে। তাহলে এই যে রহিম এবং করিমের মধ্যে একটা বিবাদ তৈরি হলো। সেই বিবাদটা যাতে কি হয়? সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এই নিয়ে যাতে আমাদের দীর্ঘদিন ঝামেলা পোহাতে না হয়। এই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। তার মানে এই যে একটা বিবাদ তৈরি হয়েছে রহিম করিমের মধ্যে, এই বিবাদটা যাতে নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়, এই নিয়ে যাতে আমাদের দীর্ঘদিন ঝামেলা পোহাতে না হয়, এই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। এই তামাদি আইন আমাদেরকে বলে দিচ্ছে যে আপনাকে কি করতে হবে? এতদিনের মধ্যে মামলা করতে হবে। এই তামাদি আইন আমাদেরকে বলে দিচ্ছে যে আপনাকে এতদিনের মধ্যে কি করতে হবে? আপনাকে এতদিনের মধ্যে আপিল করতে হবে। এই তামাদি আইন বলে দিচ্ছে যে আপনাকে এতদিনের মধ্যে এত সময়ের মধ্যে দরখাস্ত করতে হবে। যদি না করেন তাহলে আপনার মামলা আপিল দরখাস্ত কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তার মানে তামাদি আইন আমাদেরকে তামাদি আইনের উদ্দেশ্য যদি আমরা বলি, এই যে রহিম করিম আমরা গল্প বললাম, একটা বিবাদ যদি তৈরি হয়, সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়, এই নিয়ে যাতে আপনাদের দীর্ঘদিন ঝামেলা পোহাতে না হয়, সেই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। এই তামাদি আইন যেমন দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়, এই তামাদি আইন কি হয়? এই তামাদি আইন আমাদের হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রেও কি হয়? ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তবে ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে এই তামাদি আইন কি নয়? এই তামাদি আইন প্রযোজ্য নয়। কেন ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়? আজকে আপনাকে আঘাত করা হলো, সেই আঘাতের দরুন আপনি কি করতে পারবেন? ২০ বছর পরেও হচ্ছে ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। কিন্তু আজকে আপনাকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হলো। আপনাকে কি করতে হবে? এই তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এবং সুনির্দিষ্ট প্রতিজ্ঞানের ৮ ধারায় আপনাকে কি করতে হবে? ১২ বৎসরের মধ্যে মামলা দায়ের মোকদ্দমা দায়ের করতে হবে। তার মানে ফৌজদারি মূল মামলা দায়েরের নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। কিন্তু দেওয়ানি মূল মোকদ্দমা দায়েরের কি আছে? নির্দিষ্ট তামাদির মেয়াদ আছে। তামাদি আইন থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় হলো ১০ মার্ক। আমরা আজকে সবাই শপথ করব, আমাদের এই ১০ থেকে ১০ই লাগবে। এইখান থেকে আমাদের কোনোভাবেই যাতে একটা মার্কও ছুটে না যায়। বেসিক কিছু বিষয় আছে। বেসিক বিষয়গুলো আমরা হচ্ছে খাতায় লিখে পড়বো। এখান থেকেও আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয়। তাহলে বেসিক কি বিষয় আছে আমরা যদি একটু দেখি কি আছে? ১ম এ আছে তামাদি আইন প্রণীত হয় কত সালে? ১৯০৮ সালে। আমরা যে তামাদি আইন পড়তেছি এটা কত সালের আইন? তামাদি আইন হলো ১৯০৮ সালের আইন। এই তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে। তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় হচ্ছে ১৮৫৯ সালে। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। লাল কালি দিয়ে দাগাবেন। আমি যেভাবে দাগিয়েছি। আপনাদেরকে যারা ভর্তি হবেন এরকম যেমন তামাদিনের আপনাদের পিডিএফ দিয়েছি, এরকম বার কাউন্সিলের ৭ টা সাবজেক্টের পিডিএফ দিব। আপনারা সেগুলো পিডিএফ গুলো হ্যান্ড নোট গুলো আপনারা হচ্ছে প্রিন্ট আউট করে নিতে পারেন। আর যারা হচ্ছে আপনারা প্রিন্ট আউট করতে ঝামেলা আছে সেই ক্ষেত্রে আমাদের এই বার কাউন্সিলের এই ৭ টা সাবজেক্ট আলাদা করে একেবারেই হচ্ছে খোদাই করে সুন্দর করে হচ্ছে সুতা দিয়ে বাইন্ডিং করা আছে।
হ্যাঁ, একেবারে হচ্ছে গোছানো সর্বশেষ দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি সংশোধনী সহ যাতে আপনারা সাইড নোট করে করেও পড়তে পারেন এমনভাবে হচ্ছে বিগ ফন্টে করা আছে, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। ওকে, তাহলে আপনারা এইখানে দাগ দিবেন যে তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? 1859 সালে। তামাদি আইন কার্যকর হয় কবে থেকে? 1908 সালের যেই তামাদি আইন সেটা কার্যকর হয় কবে থেকে? 1908 সালের যে তামাদি আইন সেটা কার্যকর হয় হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি থেকে। তামাদি আইনে মোট ধারা কয়টি আছে? তামাদি আইনে মোট ধারা ছিল হচ্ছে 32টি। বর্তমানে বলবৎ আছে কয়টি? বর্তমানে বলবৎ আছে হচ্ছে 29টি। তামাদি আইনে মোট তফসিল কয়টি ছিল? তামাদি আইনে মোট তফসিল ছিল 3টি। বর্তমানে বলবৎ আছে কয়টি? বর্তমানে বলবৎ আছে হচ্ছে 1টি। তামাদি আইনে মোট আ আ অনুচ্ছেদ কয়টি আছে? তামাদি আইনে মোট তফসিল ছিল 3টি, বর্তমানে বলবৎ আছে 1টি। তাহলে তামাদি আইনে যে ১ম তফসিল আছে সেই ১ম তফসিলে কয়টি অনুচ্ছেদ আছে? ১ম তফসিলে ১৮৩টি অনুচ্ছেদ আছে। ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে কি নাই? নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। কিন্তু দেওয়ানি মূল মোকদ্দমা দায়েরের কি আছে? দেওয়ানি মূল মোকদ্দমা দায়েরের নির্দিষ্ট তামাদির মেয়াদ আছে। এখন আমরা যে তামাদি বলতেছি, এখন এই তামাদির মেয়াদ মামলা আপিল দরখাস্তের তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি তা দায়ের করে, তাহলে ফলাফল কি? তামাদির মেয়াদ শেষ হওয়ার পর যদি কেউ মামলা দায়ের করে সেটার ফলাফল হলো আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। এক ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসতে পারে একটু লাল কালি দিয়ে দাগ দিবেন। যদিও আমরা উপরে পড়ে এসেছি যে তামাদি আইন হলো 1908 সালের আইন। এটা ফাইন, ওকে ফাইন। এখানে আমরা পড়েছি তামাদি আইন কার্যকর হয় হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি থেকে। এটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে সেই এক ধারা থেকে। এক ধারাতে একটু দাগ দিবেন কষ্ট করে যে তামাদি আইন কার্যকর হয় কবে থেকে? তামাদি আইন কার্যকর হয় হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি থেকে অর্থাৎ ১/১/১৯০৯ থেকে। আমরা সবাই বড় হয়ে গিয়েছি। অনেকেই আমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। অনেকে ডাবল অনার্স, ডাবল মাস্টার্স আছেন। বড় হয়ে গিয়েছি কাকে বলে, কত প্রকার কি, কি? এই ধরনের কোশ্চেন এখন আর পরীক্ষার হলে আসার সম্ভাবনা খুব কম। কিন্তু পরীক্ষার হলে এমসিকিউ তো। এমসিকিউ তে আসতে পারে যে দরখাস্তকারীর সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? আসতে পারে কিন্তু। তাহলে দরখাস্তকারীর সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? দরখাস্তকারীর সংজ্ঞা আছে হচ্ছে ২ এর ১ ধারায়। অ্যাপ্লিক্যান্ট। আপনারা ২ ধারা পড়বেন। কিভাবে পড়বেন? একটু খাতা কলম বের করেন। খাতা কলম বের করেন সবাই। খাতায় লিখবেন। সুন্দর করে লিখবেন ধারা ২। লিখেন ধারা ২ তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেটে হবে ১। ২ এর ১ সমান সমান অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট বা দরখাস্তকারী। তারপরে লিখবেন হচ্ছে ধারা ২ তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিবেন ২ এর ২। ২ এর ২ এ কি হবে? বিল অফ এক্সচেঞ্জ। তারপরে খাতায় লিখবেন হচ্ছে ধারা ২ তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিবেন। আমরা যে 1 2 তে পড়েছি এই যে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ? ২ এর ৩। ২ এর ৩ এ কি আছে? বন্ড বা মুচলেকা। তারপর হলো ২ এর ৪। ২ এর ৪ এ কি আছে? ডিফেন্ডেন্ট বা বিবাদী। ২ এর ৫ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ২ দিয়ে তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে ৫ সুখাধিকার বা ব্যবহার সত্ত্বে। সুখাধিকার কাকে বলে? এটা আপনাদের লিখিত পরীক্ষায় আসে। এটা আমরা একটু পড়তে পারি যে সুখাধিকার কাকে বলে? স্রষ্টা প্রদত্ত সকল অধিকারকে বলা হয় কি? সুখাধিকার। যেমন আলো প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, পানি কিংবা পানিপথ ব্যবহার রাখার অধিকার। এই অধিকারগুলোকে বলা হয় কি? এই অধিকারগুলোকে বলা হয় সুখাধিকার। অর্থাৎ জন্মলগ্ন থেকে যে অধিকারগুলো আপনি কি করতেছেন? ভোগ করতেছেন। এক কথায় স্রষ্টা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত সকল অধিকারকে বলা হয় কি? সুখাধিকার। সুখাধিকারের সংজ্ঞা একেবারে ট্রু সেন্সে যদি আমাদের সময়ের কথা বলি, এমসিকিউ পরীক্ষায় এসেছিল যে সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? অপশন ক তে দেয়া ছিল ২৬, হ্যাঁ, খ তে দেয়া ছিল ২৭, গ তে দেয়া ছিল ২৮। আমরা সবাই ভুল করে এসেছি। সবাই কি ভুল করেছি? আমরা সবাই ভুল করেছি যে আমাদের আ সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? আমরা সবাই ক নাম্বার অপশন ২৬ ধারা ভরাট করে এসেছি। অর্থাৎ কি ২৬ ধারায় আছে সুখাধিকার। আমাদের কিন্তু মাইন্ডসেট আপ এরকমই। যে সুখাধিকার মানে হলো কি?
সুখাধিকার মানেই হলো কি 26 ধারা। অ্যাকচুয়ালি সুখাধিকার মানে কিন্তু 26 নয়। সুখাধিকার কিভাবে অর্জিত হয় সেটা আসে হচ্ছে 26 ধারায়। আর আপনার সুখাধিকার অর্জন সুখাধিকারের ডেফিনেশন আছে হচ্ছে 2 এর 5 ধারায়। এটা আমরা ভুল করি। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে সুখাধিকারের সংজ্ঞা কত ধারায় আছে? 2 এর 5 ধারায়। আর আ সুখাধিকার কিভাবে অর্জিত হয় সেই সম্পর্কে কোথায় বলা আছে? সেটা বলা আছে হচ্ছে 26 ধারায়। 26 এ 2 টা সাবসেকশন আছে। 26 এর ১ এ বলা আছে ব্যক্তিগত সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জিত হয়। 26 এর 2 এ বলা আছে সরকারি সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জিত হয়। 2 এর 6 এ বলা আছে ফরেন কান্ট্রি বা বিদেশের সংজ্ঞা। বাংলাদেশ ব্যতীত অন্য যেকোনো দেশ। 2 এর ৭ গুড ফেথ বা সরল বিশ্বাস। এটার ডেফিনিশনটা আপনারা পড়তে পারেন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে 2 এর 5 এমসিকিউ পরীক্ষায় আসার মতো, 2 এর 7 ও এমসিকিউ পরীক্ষায় আসার মতো। তাহলে গুড ফেথ কাকে বলে? যেই কাজ যথাযথ যত্ন সহকারে, অত্যন্ত মনোযোগ সহকারে করা হয়েছে, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। 2 এর 8 এ কি বলা আছে? 2 এর 8 এ বলা আছে প্লেনটিফ বা বাদী যে ব্যক্তি মামলা করে তাকে বলা হয় বাদী। আপনারা অবশ্যই ইংলিশ সহ পড়বেন। ডেফিনিশন কাকে বলে বিস্তারিত না পড়লেও সমস্যা নেই, বুঝার স্বার্থে পড়তে পারেন। কিন্তু সংজ্ঞাটা কত ধারায় আছে সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এমসিকিউ পরীক্ষায় যদি তুলে দেয় যে তামাদি আইনের ডিপেন্ডেন্ট এর সংখ্যা কত ধারায় আছে? উত্তর কি হবে? 2 এর 4 ধারায় আছে। ভুল যাতে না হয়। প্রমিসরি নোট বা অঙ্গীকারপত্রের সংজ্ঞা আছে কোথায়? প্রমিসরি নোট বা অঙ্গীকারপত্রের সংজ্ঞা আছে হচ্ছে 2 এর 9 ধারায়। সুট বা মোকদ্দমার সংজ্ঞা আছে কত ধারায়? সুট বা মোকদ্দমার সংজ্ঞা আছে হচ্ছে 2 এর 10 ধারায়। ওসি বা ট্রাস্টির সংজ্ঞা আছে কত ধারায়? ওসি বা ট্রাস্টির সংজ্ঞা আছে 2 এর 11 ধারায়। তাহলে গুড ফেথ এর সংজ্ঞা কত ধারায় আছে? তামাদিনের 2 এর 7 ধারায়। গুড ফেথ কাকে বলে? যেই কাজ যথাযথ যত্ন সহকারে সাবধানের সাথে মনোযোগ সহকারে করা হয়েছে, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে। আর যেই কাজ যথাযথ যত্ন সাবধানের সাথে মনোযোগ সহকারে করা হয়নি, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়নি। আমাদের দণ্ডবিধিতেও কিন্তু গুড ফেথ এর ডেফিনিশন আছে। দণ্ডবিধির কত ধারায় গুড ফেথ এর ডেফিনিশন আছে? আপনাদেরকে আনমিউট করে দেওয়া হলো। দেখি কে বলতে পারেন? দণ্ডবিধির কত ধারায় গুড ফেথ এর সংজ্ঞা আছে? পেনাল কোডের। 52 ভেরি গুড। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। অন্য 52 ধারায় আছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। 52 তে আছে গুড ফেথ এর সংজ্ঞা। থ্যাংক ইউ। লট অফ থ্যাংকস। ওকে আমরা 3 ধারায় চলে যাব। 3 ধারা হলো এই তামাদিনের বাইবেল। তামাদিনের মূল কথাই বলা আছে 3 ধারায়। তাহলে 3 ধারায় কি বলা আছে? মামলা, আপিল, দরখাস্ত। তাহলে তামাদিনের এই মামলা, আপিল, দরখাস্তের যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে এই তামাদিনে। সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে সেটার ফলাফল কি? তাহলে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল হলো আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। তাহলে তামাদি আইনের আপনার হচ্ছে এই যে 4 থেকে 25 ধারায় যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে এবং তামাদি আইনের ১ম তফসিলে আপনার ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত যে মামলা দায়েরের তামাদির মেয়াদ বলে দেয়া আছে। ১৫০ থেকে ১৫৭ পর্যন্ত যে আপিল দায়েরের তামাদির মেয়াদ বলা আছে এবং ১৫৮ থেকে ১৮৩ পর্যন্ত যে দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ বলে দেয়া আছে। সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে সেটার ফলাফল কি? সেটার ফলাফল হলো খারিজ। এক কথায় আমরা যদি ৩ ধারা থেকে মনে রাখি, ডিসমিসাল অফ সুট ইট ইস ইনিশিয়েটেড আফটার পিরিয়ড অফ লিমিটেশন অর্থাৎ তামাদি মেয়াদন্তে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদি মেয়াদন্তে দায়েরকৃত মামলার ফলাফল হলো সেটা কি হবে? আদালত সেটা খারিজ করে দিবেন। ৪ ধারায় বলা আছে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয় সেই ক্ষেত্রে করণীয় কি? তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ শেষ হয় তাহলে সেই ক্ষেত্রে আদালত যেদিন খুলবে সেদিন কি করা যাবে? সেদিন তা দাখিল করা যাবে। তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় ৪ ধারায় বলা আছে, আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, সেই ক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো আদালত যেদিন খুলবে সেদিন আপনি কি করতে পারবেন? দাখিল করতে পারবেন। এবং বিচারক যদি ছুটিতে থাকেন সেই দিনটিও কি হবে? সেই দিনটিও আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ শেষ হলে সেই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো আদালত যেদিন খুলবে সেদিনই আপনি তা দাখিল করতে পারবেন এবং জজ সাহেব যদি ছুটিতে থাকেন সেই দিনটিও কি হবে? সেই দিনটিও আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে। ৫ ধারায় বলা আছে কন্টিনিউশন অফ ডিলে। বিলম্ব মার্জনা মওকুফ। আমরা ৩ ধারায় কি পড়তেছি? আমরা ৩ ধারায় পড়তেছি তামাদি মেয়াদন্তে কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে সেটার ফলাফল কি? সেটার ফলাফল হলো খারিজ। কিন্তু ৫ ধারায় এসে বলতেছে যদি আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারেন, যদি আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারেন,
যে উপযুক্ত কারণে আপনি তামাদির মেয়াদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। আপনার আপিল দায়েরের তামাদির মেয়াদ ছিল ৩০ দিন, কিন্তু অলরেডি ৬০ দিন ৭০ দিন বিলম্ব হয়ে গেছে। কেন বিলম্ব হইছে? আপনি যদি উপযুক্ত কারণ কি করতে পারেন? ব্যাখ্যা করতে পারেন। অর্থাৎ এই ৫ ধারায় বলা আছে কোর্ডিনেশন অফ ডিলে, অর্থাৎ সময়সীমা বৃদ্ধি। তাহলে এখানে বলা আছে যে ৫ টি বিষয়ে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে ৫ টা বিষয় আছে, আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এবং অন্যান্য দরখাস্ত। এই ৫ টা বিষয়ে যদি আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারেন, তাহলে আদালত কি করতে পারেন? উপযুক্ত কারণে আদালত আপনাকে সময়সীমা বৃদ্ধি করতে পারেন, যেটা সরাসরি ৩ ধারার বিপরীত। লিখিত পরীক্ষায় কোশ্চেন আসে আপনাদের, তামাদি মেয়াদান্তে দায়েরকৃত মামলার ফলাফল কি? ফলাফল হলো খারিজ। ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে সেই ব্যতিক্রম সরাসরি কোথায় আছে? সরাসরি আছে হচ্ছে ৫ ধারায়, যেখানে আপনি যদি আদালতকে স্যাটিসফাই করতে পারেন যে উপযুক্ত কারণে আপনি তামাদির মেয়াদের মধ্যে কি করতে পারেননি? ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? আদালত সময়সীমা কিন্তু বৃদ্ধি করতে পারেন। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, তামাদি আইনের ৫ ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? এমসিকিউ পরীক্ষা আসছে। কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে এই ৫ ধারার বিধান কি হবে না? এই ৫ ধারার বিধান প্রযোজ্য হবে না। এবং বিশেষ আইনে ২৯ এর ২ এ বলা আছে, এই তামাদি আইনের ২৯ এর ২ এ বলা আছে, বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বলে দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না? সেই ক্ষেত্রে আপনার তামাদি আইনের এই ৫ ধারা কি হবে না? ৫ ধারা প্রযোজ্য হবে না। অর্থাৎ এই ৫ ধারায় আদালত কি করতে পারেন? আদালত হচ্ছে সময়সীমা বৃদ্ধি করতে পারেন। আদালতকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন। তবে আপনার কোন ক্ষেত্রে আপনার হচ্ছে সময়সীমা বৃদ্ধি হবে না এই ৫ ধারায়? সময়সীমা বৃদ্ধি হবে না হচ্ছে দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে। ভেরি ইম্পোর্টেন্ট সেকশন 6 লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা। ভেরি ইম্পোর্টেন্ট। লিখিত পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট, এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট, হিউজ ইম্পোর্টেন্ট। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বৈধ অপারগতা কয়টি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বৈধ অপারগতা হচ্ছে ৩টি। বৈধ অপারগতা কয়টি? বৈধ অপারগতা হলো ৩টি। কি, কি? পাগল, নাবালক এবং কি? পাগল, নাবালক এবং জড়বদ্ধ। পাগল, নাবালক এবং কি? জড়বদ্ধ। তাহলে ৬ ধারায় কয়টা সাবসেকশন আছে? ৬ ধারায় সর্বমোট আপনার হচ্ছে ৪ টা সাবসেকশন আছে। ৬ এর একে বলা আছে, যখন কোনো ব্যক্তির মামলা কার্যধারা বা ডিক্রি জারির জন্য আবেদন করার তামাদির মেয়াদ গণনা শুরু হয়, ওই সময় ওই ব্যক্তি যদি পাগল, নাবালক, জড়বদ্ধ থাকে, অর্থাৎ আইনগতভাবে অপারগ থাকে। একেবারেই ট্রু সেন্সে আমরা যদি বলি ৬ এর একের গল্প, ধরেন রহিম সাহেব নাবালক। এখন রহিম সাহেব নাবালক থাকাকালে মামলা করার কি করে? অধিকার অর্জন করে। এখন নাবালক থাকাকালেই তিনি কি হয়ে যান? নাবালক থাকাকালেই তিনি পাগল হয়ে যান। এই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? বা আপনার হচ্ছে কি এই ৬ রেখে বলা আছে যে রহিম সাহেব নাবালক। নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? উনার নাবালকত্বের অবসারণের পর কি হবে? উনি নাবালক থেকে যেদিন সাবালক হবেন সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ৬ এর একে আমরা বলতে পারি একটি অপারগতা। অর্থাৎ একজন ব্যক্তির মামলা বা কার্যধারার বা দরখাস্ত দায়ের করার আবেদন করার তামাদির মেয়াদ যখন গণনা শুরু হয়, তখন যদি ওই ব্যক্তি আইনগতভাবে অপারগ থাকে, তাহলে রহিম সাহেব নাবালক ছিলেন। নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। তাহলে তিনি যতদিন নাবালক থাকবেন, ততদিন উনার মামলা করার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? বন্ধ থাকবে। যখনই উনি নাবালক থেকে সাবালক হবেন, তখন থেকে উনার মামলা করার তামাদির মেয়াদ গণনা কি হবে? নাবালক থেকে যখন সাবালক হবেন, তখন উনার মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে আমাদের এইখানে একটা উদাহরণ আছে। উদাহরণটা খুবই ইম্পোর্টেন্ট। দেখেন বলা আছে যে, ক নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়াদেয় মামলা করার অধিকার প্রাপ্ত হয়। ইহার ৪ বৎসর পর সে সাবালক হয়। তাহলে রহিম সাহেব নাবালক থাকাকালে নৌকার ভাড়াদেয় মামলা করার অধিকার প্রাপ্ত হয়। ইহার ৪ বৎসর পর রহিম সাহেব নাবালক থেকে কি হন? নাবালক থেকে সাবালক হন। এই ক্ষেত্রে তিনি কত বছরের মধ্যে মামলা করতে পারবেন? এই ক্ষেত্রে সাবালক হওয়ার পর থেকে তিনি ৩ বছরের মধ্যে মামলা করতে পারবেন। এবং তিনি এই যে ৪ বছর নাবালক ছিলেন, এই সময়টা কি হবে? এই সময়টা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। ৬-২ বলা আছে, একেবারেই ট্রু সেন্সে আমরা যদি বুঝার চেষ্টা করি যে একটি অপারগতায় থাকাকালীন আপনি যদি আরেকটি অপারগতায় পতিত হন, তাহলে আপনি রহিম সাহেব ১ম এ কি ছিল? নাবালক ছিল। এখন নাবালক থাকাকালে অর্থাৎ একটি অপারগতায় থাকাকালীন আরেকটি অপারগতায় অর্থাৎ নাবালক থাকাকালে উনি পাগল হয়ে গেছেন। তাহলে ১ম এ আপনি কি ছিলেন? ১ম এ ছিলেন হচ্ছে নাবালক। এখন নাবালক থাকাকালেই পাগল হয়ে গেছেন। অর্থাৎ একটি অপরাগতে থাকাকালীন
আপনি আরেকটি অপারগতায় পতিত হয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে উভয় অপারগতা দূর না হওয়া পর্যন্ত তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। অর্থাৎ যেদিন আপনি নাবালক থেকে সাবালক হবেন অথবা পাগল থেকে সুস্থ হবেন। তাহলে নাবালক থেকে সাবালক হবেন, পাগল থেকে সুস্থ হবেন। অর্থাৎ উভয় অপারগতা অপারেশন ঘটবে। তখন থেকে কি হবে? তখন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ৬ এর ২ বলা আছে, একটি অপারগতা থাকাকালীন আরেকটি অপারগতায় পতিত হলে উভয় অপারগতা অপসারণের পর তামাদির মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। যতদিন আপনি পাগল ছিলেন, যতদিন আপনি নাবালক ছিলেন, ততদিন আপনার তামাদির মেয়াদ গণনা বন্ধ ছিল বলে কি হবে? গণ্য হবে। ৬ এর ৩ এ বলা আছে, অপারগতা দূর না হতেই যদি মৃত্যু হয়। তাহলে একেবারেই ট্রু সেন্সে যদি বলি, ১ম এ আপনি কি ছিলেন? নাবালক ছিলেন। নাবালক থাকাকালে আপনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন নাবালক থাকাকালেই আপনি কি হয়ে গেছেন? নাবালক থাকাকালেই আপনি পাগল হয়ে গেছেন। এখন পাগল অবস্থায় আপনি মারা গেছেন। তাহলে ধরেন রহিম সাহেব ১ম এ কি ছিলেন? নাবালক ছিলেন। নাবালক থেকে পাগল হইছেন। এখন পাগল অবস্থায় উনি মারা গেছেন। তাহলে মারা গেলে সেই ক্ষেত্রে এই যে ৩ টা সময় উনি ১ম এ নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন, পাগল অবস্থায় মারা গেছেন। এই সময়গুলো কি হবে? এই সময়গুলো তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে, বাদ যাবে, বাদ যাবে। এখন উনি যখন আপনার হচ্ছে মারা গেলেন, তখন সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কার ক্ষেত্রে শুরু হবে? উনি মারা যাওয়ার পর উনার যে বৈধ প্রতিনিধি আছে, যারা হচ্ছে উনার সম্পত্তির অধিকারী হবে, তাদের ক্ষেত্রে উনার ছেলে-মেয়ে যারা আছে, তাদের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কি হবে? তাদের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ৬ এর ৩ এ বলা আছে যে, একটি অপারগতায় দূর না হতে যদি আরেকটি অপারগতায় পতিত হয়, আপনি ১ম এ কি ছিলেন? আপনি ১ম এ হচ্ছে আ নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হইছেন। এখন পাগল অবস্থায় আপনি হচ্ছে কি করছেন? মারা গেছেন। তাহলে মারা যাওয়ার পর আপনার হচ্ছে কার ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে? আপনার যে বৈধ প্রতিনিধি আছে, বৈধ প্রতিনিধির উপর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অদ্যাবধি আপনি যতদিন নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন, পাগল অবস্থায় মারা গেছেন। এই সময়টুকু তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। আর ৬ এর ৪ এ বলা আছে, পাগলের গোষ্ঠী পাগল, নাবালকের গোষ্ঠী নাবালক। তাহলে পাগলের গোষ্ঠী পাগল, নাবালকের গোষ্ঠী নাবালক, এটা আবার কি বোঝানো হয়েছে? অর্থাৎ অপারগ ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীরাও যদি অপারগতায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অপারগ ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীরাও যদি অপারগতায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা ৬ এর ১ এবং ৬ এর ২ এর সুবিধাটা পেয়ে যাবেন। অর্থাৎ একেবারেই ট্রু সেন্সে যে আপনি ১ম এ নাবালক ছিলেন। নাবালক থাকাকালে আপনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। ভালো কথা। এখন নাবালক থাকাকালেই আপনি কি হইছেন? নাবালক থাকাকালেই আপনি পাগল হইছেন। এখন পাগল অবস্থায় আপনি মারা গেছেন। ভালো কথা, আপনি মরে গেছেন। মরে গিয়েও শান্তি নাই। আপনার যে বৈধ প্রতিনিধি আছে, তারাও কি? তারাও আপনার হচ্ছে পাগল, নাবালক, জড়বুদ্ধ। তাহলে বৈধ প্রতিনিধিও যদি আইনগতভাবে অপারগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বৈধ প্রতিনিধিও যদি আইনগতভাবে অপারগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে বৈধ প্রতিনিধি যেদিন পাগল থেকে সুস্থ হবে, নাবালক থেকে সাবালক হবে, সেদিন থেকে কি হবে? সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা কি হবে? সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ বৈধ প্রতিনিধি যেদিন নাবালক থেকে সাবালক হবেন, বৈধ প্রতিনিধি যেদিন পাগল থেকে সুস্থ হবেন, হ্যাঁ? সেদিন থেকে কি হবে? সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ অপারগ ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীরাও যদি অপারগতায় থাকে, তারা কি পাবেন? ৬ এর ১ এবং ৬ এর ২ এর যেই সুবিধা, সেই সুবিধাটা পাবেন। এটাকে আমরা বলি পাগলের গোষ্ঠী যদি পাগল থাকে, নাবালকের গোষ্ঠী যদি নাবালক থাকে, তারাও সুবিধা পাবেন। ৭ ধারায় বলা আছে, একাধিক বাদী বা দরখাস্তকারীর ক্ষেত্রে ৭ ধারাটা প্রযোজ্য। এখানে হলো আমরা ৬ ধারায় যেই আ বৈধ অপারগতার কথা বলেছি, লিগ্যাল ডিসএবিলিটিস এর কথা বলেছি, সেখানে ব্যক্তি হলো একজন। আর ৭ ধারাটা হলো কি? একাধিক বাদী বা দরখাস্তকারী। ধরেন আমি একবারই ট্রু সেন্স এ আমি যদি বলি, ধরেন হচ্ছে মামুন, অ্যাডভোকেট মামুন, রহিম এবং হচ্ছে কে? করিম। মনোযোগ সহকারে শুনবেন। অন্যমনস্ক যদি হয়ে থাকেন, কারণ অনেকক্ষণ ধরে শুনতেছেন, প্রায় ১ ঘন্টার উপরে হয়ে গিয়েছে। আমাদের ক্লাস চলতেছে ১ ঘন্টা ১৫ মিনিট। তো সাধারণত আমরা হচ্ছে গ্রুপে যখন ক্লাস নিব, আমরা ১ ঘন্টা করেই ক্লাস নিব। ১ ঘন্টার মধ্যেই আমাদের শেষ হয়ে যায় ক্লাস। কারণ আমরা যখন লিসেন করি, আমরা যখন শুনি, আমাদের ধৈর্য ক্ষমতা থাকে হচ্ছে একজন মানুষের শ্রবণ শক্তি, শোনার যে ক্ষমতা, সেটা ১ ঘন্টার মতোই থাকে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে মাথার উপর দিয়ে যায়। তো আমরা ক্লাসগুলো হচ্ছে অ্যাডমিটেড গ্রুপে আমরা প্রতিদিনই চালাবো। আমরা হচ্ছে ১ ঘন্টা করেই ক্লাস নিব। এবং আমরা যেভাবে হচ্ছে কোর্স প্ল্যান সাজিয়েছি ওইভাবেই হবে।
আর আপনারা অনেকেই ভর্তি হয়েছেন যারা এইবার পরীক্ষার্থী না, এইবার পরীক্ষা দিচ্ছেন না। তো যারা ভর্তি হয়েছেন অফারে যে আপনারা এইবার পরীক্ষা পাচ্ছেন না যে কোনো কারণে ইন্টিমেশন জমা দিয়েছেন কিন্তু পরীক্ষা পাচ্ছেন না। আমি আপনাদেরকে এনশিওর করতেছি 29 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা ডিসেম্বরের আপনার হচ্ছে 10 তারিখ থেকে বা 15 তারিখ থেকে আমরা হচ্ছে নতুন একটি কোর্স চালু করব। এমসিকিউ প্লাস রিটেন যারা 2026 সালে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাহলে এখন থেকে যারা এই অফারে ভর্তি হবেন বা আমাদের সাথে এই কোর্সে কন্টিনিউ করবেন, আপনারা জাস্ট আমাকে হচ্ছে ডিসেম্বর যেহেতু নভেম্বরে পরীক্ষা, আপনারা তো নভেম্বর পর্যন্ত ক্লাস করবেনই। এখন যেহেতু আপনারা নভেম্বরের পরীক্ষা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে জাস্ট আপনারা ডিসেম্বরের ফার্স্ট উইকে আমাকে নক দিবেন যারা পরীক্ষা পাননি। আপনাদেরকে আর নতুন করে সেই গ্রুপে ভর্তি হওয়া লাগবে না। আমি আপনাদেরকে আগে থেকেই এড করে রাখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এখন থেকে যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে পরবর্তী প্রস্তুতিটা আপনাদের জন্য সহজ হবে। থ্যাংক ইউ। এটা হলো যারা ভর্তি হয়ে গেছেন, অনেকেই ভর্তি হয়েছেন আপনারা যারা এবার পরীক্ষার্থী না, তাদের জন্য বললাম। আর আপনারা যারা এলএলবি তে পড়তেছেন আপনারা চাইলে আমাদের সাথে এই কোর্স কন্টিনিউ করতে পারেন। খুবই ভালো হবে ইনশাআল্লাহ। ওকে। আর যারা আপনারা 29/11/2025 তারিখে পরীক্ষা দিবেন, আমি মনে করি আপনাদের জন্য পবিত্র দায়িত্ব, যারা পবিত্র দায়িত্ব হস্তান্তর করবেন, আমি আমার জায়গা থেকে সেই পবিত্র দায়িত্ব রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, ৭ ধারায় আমরা যেটা বলতেছি যে যেটা হলো একাধিক বাদী বা দরখাস্তকারীর একজনের বা একাধিক জনের অক্ষমতা। তাহলে আমরা মামুন, রহিম এবং করিম ৩ জন মিলে একটা ফার্ম করলাম আমাদের বা কোম্পানি করলাম। আমাদের কাজ হলো কি? আমাদের কাজ হলো মানুষদেরকে লোন দেয়া। এখন আমরা কি করলাম? আমরা হচ্ছে লোন দিলাম। কাকে লোন দিলাম? মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড কে লোন দিলাম। এখন আমরা যখন এই লোন কোম্পানি করি বা হচ্ছে লোন ফার্ম করি, তখন আমরা একটা কনস্টিটিউশন করেছিলাম। সেখানে আমরা হচ্ছে শর্ত দিয়েছিলাম যে মামুন, রহিম, করিম তারা ৩ জন মিলে ফার্ম করতেছে ঠিক আছে। এখান থেকে যদি রহিম অপারগতায় চলেও যায়, মামুন যদি অপারগতায় চলেও যায়, করিম যিনি সুস্থ আছেন তিনি কি করতে পারবেন? ওই যে দেনাদার যাদেরকে ঋণ দিয়েছেন মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড কে কি করতে পারবেন? দায়মুক্ত করতে পারবেন। কি করতে পারবেন? দায়মুক্ত করতে পারবেন। অর্থাৎ কোম্পানির যে কার্যক্রম আছে সেই কার্যক্রম চালিয়ে নিতে পারবেন। যদি এরকম ক্ষমতা দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সকলের বিরুদ্ধেই কি হবে? সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা অতিক্রান্ত হতে থাকবে। অর্থাৎ যখন কতিপয় ব্যক্তি কোনো মোকদ্দমা, কার্যধারা বা ডিক্রি জারির আবেদন করার অধিকারী হয় এবং তাদের মধ্যে যদি একজন অক্ষমতায় চলেও যায় বা একাধিক জন যদি অক্ষমতায় চলেও যায়, অর্থাৎ ৩ জন মিলে ফার্ম করেছি মামুন, রহিম, করিম। তার মধ্যে মামুন এবং করিম পাগল হয়ে গেছে। রহিম সুস্থ আছে। তাহলে এই ক্ষেত্রে রহিম কি করতে পারবে? তাকে কার্য করার ক্ষমতা প্রদান করা আছে। যে তিনি কোম্পানির কার্যক্রম চালিয়ে নিতে পারবেন, দেনাদারকে দায়মুক্ত করতে পারবেন। তাহলে যদি কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা অতিক্রান্ত হতে থাকবে। আর যদি এরকম হয় কার্য করার ক্ষমতা প্রদান করা না থাকে যে মামুন পাগল হইছে মানে রহিম, করিম সবাই পাগল। অর্থাৎ সম্মতি ব্যতি রেখে কার্য করার ক্ষমতা প্রদান করা নাই। আমরা যখন ফার্ম করি তখন হচ্ছে এখানে টোটাল ৩ টা পয়েন্ট এই ৭ ধারাতে। ১ম টাতে হলো কার্য করার ক্ষমতা প্রদান করা আছে। সবাই একজন অক্ষমতায় চলে গেলে অন্যজন কার্যক্রম চালিয়ে নিতে পারবেন। তাহলে যদি কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে তাহলে সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা অতিক্রান্ত হবে। আর যদি সম্মতি ব্যতি রেখে কার্য করার ক্ষমতা প্রদান করা না থাকে তাহলে সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা কি থাকবে? তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। আর যদি সবাই অক্ষমতায় চলে যায় তাহলে সেই ক্ষেত্রে অন্তত একজন বা একাধিক জনের অক্ষমতা অপসারণের পর কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ মামুন, রহিম, করিম ৩ জনই পাগল হয়ে গেছেন। জুরাসিক পার্কে ডাইনোসর দেখে ৩ জনই পাগল হয়ে গেছেন। তাহলে সেই ক্ষেত্রে ৩ জনের একজন বা একাধিক জনের অক্ষমতা অপসারণের পর কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে আমাদের ৭ ধারাটা হলো কি? একাধিক বাদী বা দরখাস্তকারীর একজনের অক্ষমতা। তাহলে কতিপয় ব্যক্তি মামুন, করিম এবং রহিম কতিপয় ব্যক্তিকে যদি আমরা যখন ফার্ম করি আমাদের কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে তাহলে সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা অতিক্রান্ত হবে। আর যদি কার্য করার ক্ষমতা প্রদান করা না থাকে সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। আর সবাই যদি অক্ষমতায় চলে যায় তাহলে অন্তত একজন বা একাধিক জনের অক্ষমতা অপসারণের পর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ৬ এবং ৭ ধারায় আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ৮ ধারায় বলতেছে সুযোগ সুবিধা পাবেন না। কোন ক্ষেত্রে পাবেন না? ৮ ধারায় বলা আছে স্পেশাল এক্সেপশন, বিশেষ ব্যতিক্রম। এই ৬ এবং ৭ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? ৬ এবং ৭ ধারা হলো অগ্রকয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অগ্রকয় এর মামলার যে তামাদির মেয়াদ ১ বৎসর।
সেই 1 বৎসরের মধ্যেই আপনাকে কি করতে হবে? এই অগ্রকয়ের আর্টিকেল 10 অনুযায়ী যে অগ্রকয়ের মামলার তামাদির মেয়াদ 1 বছর, সেই 1 বছরের মধ্যেই আপনাকে কি করতে হবে? এই অগ্রকয়ের মামলা দায়ের করতে হবে। এখন আপনি পাগল, আপনি নাবালক, আপনি জড়বুদ্ধ, সেটা এখানে কি হবে না? সেটা এখানে বিবেচ্য বিষয় হবে না। তাহলে আমাদের 8 ধারার বিশেষ ব্যতিক্রম অনুযায়ী 6 এবং 7 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? 6 এবং 7 ধারা অগ্রকয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অগ্রকয়ের মামলার যেই তামাদির মেয়াদ 1 বছর, সেই 1 বছরের মধ্যেই আপনাকে মামলা দায়ের করতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলা আছে যে কোনো ব্যক্তির অপারগতা অপসারণের পর মৃত্যুর পর যে সময় বৃদ্ধি করা হবে তা কোনোভাবেই কি হবে না? কোনোভাবেই 3 বছরের বেশি হবে না। আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি। এই জায়গাটা অনেকে বুঝেন না। ফ্রি ক্লাসে যুক্ত হয়েছেন বলে এটা না বুঝে যাবেন এরকম না। আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনারা আমার সাথে রিপ্লাই করতে পারেন। সবাই আনমিউট আছেন। তাহলে এখানে কি বলা আছে? কোনো ব্যক্তির অপারগতা অপসারণের পর বা মৃত্যুর পর যে সময় বৃদ্ধি করা হবে তা কোনোভাবে 3 বছরের বেশি হবে না। এটা কি বোঝাতে হয়েছে? মিউট করে রাখি, যখন প্রশ্ন এরাইজ হবে তখন আনমিউট করে কথা বলব। মিউট করে রাখি। জান্নাতারা এনি, আপনি মিউট করে দেন। জি, থ্যাংক ইউ। কথা বলার সময় আনমিউট করব। কারণ এটা আপনাদের বুঝতে হবে। না বুঝলে কিন্তু লস। তাহলে আমাদের 8 ধারার বিশেষ ব্যতিক্রমে বলা আছে কোনো ব্যক্তির অপারগতা অপসারণের পর মৃত্যুর পর যে সময় বৃদ্ধি করা হবে তা কি হবে না? তা কোনোভাবেই 3 বছরের বেশি হবে না। স্যার জি, কত বছরের বেশি হবে না? 3 বছরের বেশি হবে না। একেবারেই ট্রু সেন্সে আমরা যদি বলি, ধরেন হচ্ছে রহিম সাহেব, উনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। কার মামলা করার অধিকার অর্জন হয়েছে? রহিম সাহেবের। এখন রহিম সাহেব কি? রহিম সাহেব হলো পাগল। তাহলে কিসের মামলা করার অধিকার অর্জন হয়েছে? ধরেন মিরাসের মামলা। তাহলে মিরাসের মামলার তামাদির মেয়াদ কত বছর? মিরাসের মামলার তামাদির মেয়াদ হলো 12 বছর। তাহলে রহিম সাহেব ওনার কিসের মামলা করার অধিকার অর্জন হয়েছে? মিরাসের মামলা করার অধিকার অর্জন হয়েছে। কিন্তু রহিম সাহেব হলো পাগল। এখন যে মিরাসের মামলার কথা বলতেছি, মিরাসের মামলা হলো মৃতের সম্পত্তির বন্টনের মামলা বা মৃতের উইলকৃত সম্পত্তির বন্টনের মামলাকে স্যার বলা হয় আর কি? কয় মিনিট চলবে? জি, আর কতক্ষণ চলবে ক্লাস? আর হচ্ছে আমরা 20 মিনিটের মধ্যে শেষ। 15 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। আপনার যদি সমস্যা হয়, আ যদি সমস্যা হয়, আমাদের তো ক্লাস রেকর্ড হচ্ছে। আপনি কালকে সকালে আবার রেকর্ড দেখে নিতে পারবেন। ঠিক আছে? রুনা লায়লা। ওকে, থ্যাংক ইউ। আর আপনারা আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। শেষের একেবারেই দ্বারপ্রান্তে। এই জিনিসটা বুঝে যান। যে কোনো ব্যক্তির অপারগতা অপসারণের পর যে মৃত্যুর পর যে সময় বৃদ্ধি করা হবে তা কোনোভাবে 3 বছরের বেশি হবে না। তাহলে রহিম সাহেব উনার হচ্ছে মিরাসের মামলা করার অধিকার অর্জন হয়েছে। মিরাসের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? মিরাসের মামলা করার তামাদির মেয়াদ হলো 12 বছর। মিরাসের মামলা মানে কি? মিরাসের মামলা হলো মৃতের সম্পত্তির বন্টনের মামলা বা মৃতের উইলকৃত সম্পত্তির বন্টনের মামলা। কিন্তু রহিম সাহেব হলো পাগল। এখন উনি পাগল থেকে 11 বৎসর পর উনি কি হয়েছেন? পাগল থেকে সুস্থ হয়েছেন। তাহলে আপনাদের কাছে কোশ্চেন, উনি যখন 11 বৎসর পর রহিম সাহেব পাগল থেকে সুস্থ হয়েছেন, উনার কাছে মামলা করার জন্য আর কতদিন সময় অবশিষ্ট আছে? বলেন তো? 3 বছর। উনার কাছে 3 তো বছর 3 বছর উনার 3 কাছে তো বছর 1 বছর সময় অবশিষ্ট আছে। মামলা করতে হবে কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে মামলা করতে হবে, 1 বছর সময় আছে স্যার। হ্যাঁ, উনার 12 হাতে তো বছরের সময় মধ্যে আছে। হ্যাঁ, 12 উনার হাতে বছর 1 বছর। আচ্ছা, আবার বলি শোনেন। 1 রহিম বছর সাহেবের আচ্ছা একটু ট্রু সেন্সে, হ্যাঁ? একদম ঠান্ডা মাথায়, যদিও ধৈর্য শক্তি একটু কম। রহিম সাহেব উনার মিরাসের মামলা করার অধিকার অর্জন হয়েছে। মিরাসের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? মিরাসের মামলা করার তামাদির মেয়াদ হলো 12 বছর। 12 বছর। এখন উনি 11 বছর পাগল ছিলেন। 11 বছর পর উনি পাগল থেকে সুস্থ হইছেন। তাহলে এই ক্ষেত্রে উনার মামলা করার জন্য আমরা যদি 12 বছর থেকে 11 বছর বাদ দেই, তাহলে উনার হাতে আর কত বছর সময় 1 অবশিষ্ট আছে? বছর। 1 বছর। 1 বছর সময় অবশিষ্ট আছে। 1 এটাই তো বছর। আপনাদের কাছে জানতে চেয়েছি। কত বছর সময় অবশিষ্ট আছে? 1 1 উনার হাতে বছর। 1 বছর সময় অবশিষ্ট আছে। এখন আমাদের এই 8 ধারার বিশেষ ব্যতিক্রমে কি বলা আছে? যে তিনি কি পাবেন? তিনি পাবেন হচ্ছে কত বছর? অপারগতা অপসারণের পর পাবেন হলো 3 বছর পাবেন। 3 বছর। তাহলে এইখানে আমরা গল্পে দেখতেছি 1 বছর পাচ্ছেন। তাহলে এটার সাথে অতিরিক্ত হিসাবে কি হবে? অতিরিক্ত হিসাবে আরো 2 বছর যোগ 3 হয়ে বছর সর্বমোট কত বছর হবে? সর্বমোট হবে 4 3 বছর। বছর। এই 3 উদাহরণটাই বছর। প্রথমে বলা আছে, দেখেন যে
ক নাবালক থাকাকালে মিরাস আদায়ের মামলা করার অধিকার লাভ করে। ইহার 11 বছর পর সে সাবালক হয়। তাহলে নাবালক থাকাকালে মিরাস আদায়ের মামলা করার অধিকার লাভ করে। মিরাসের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? মিরাসের মামলা করার তামাদির মেয়াদ হলো 12 বছর। 12 আর বছর। কোথায় বলা আছে? একটু লিখে রাখেন তামাদিনের 123 অনুচ্ছেদে আছে। কত অনুচ্ছেদ? 123 লিখছেন? তামাদিনের 123 অনুচ্ছেদে আছে। জি, তাহলে এই 123 অনুচ্ছেদে বলা আছে যে মিরাসের মামলা করার তামাদির মেয়াদ হলো 12 বছর। মিরাসের মামলা মানে কি? মিরাসের মামলা হলো মৃতের সম্পত্তির বন্টনের মামলা বা মৃতের উল্কিত সম্পত্তির বন্টনের মামলাকে বলা হয় কি? মিরাসের মামলা। তাহলে ক নাবালক থাকালে মিরাস আদায়ের মামলা করার অধিকার লাভ করে। ইহার কত বৎসর পর সে সাবালক হয়? ইহার 11 বৎসর পর সে সাবালক হয়। তাহলে এই ক্ষেত্রে তার মামলা করার জন্য হাতে আর কত বছর সময় অবশিষ্ট আছে? স্যার হাতে হচ্ছে 1 বছর সময় অবশিষ্ট আছে, তাই না? 12 বছর থেকে যদি 11 বছর বাদ দেই তাহলে সময় আছে 1 বছর। তাহলে অবশিষ্ট আছে কত বছর? অবশিষ্ট আছে হচ্ছে 1 বছর। এটার সাথে অতিরিক্ত হিসাবে কি হবে? ওই যে আমরা 8 ধারার বিশেষ ব্যতিক্রমে পড়েছি 3 বছর হবে। তাহলে সেই অতিরিক্ত হিসাবে কি হবে? অতিরিক্ত হিসাবে আরো 2 বছর যোগ হবে। তাহলে অবশিষ্ট 1 বছর, অতিরিক্ত 2 বছর। সর্বমোট কত বছর হলো? সর্বমোট হলো 3 বছর। ক্লিয়ার হয়েছেন সবাই? 3 বছর। সবাই ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা? আচ্ছা, তাহলে আমি আরেকটা গুগলি বলি, দেখি আপনারা পারেন কিনা। সেম ফ্যাক্ট, রহিম সাহেবের মিরাসের মামলা করার অধিকার অর্জন করেন। ইহার 15 বছর পর উনি পাগল ছিলেন। পাগল থাকা অবস্থায় রহিম সাহেব মিরাসের মামলা করার অধিকার লাভ করেন। ইহার 15 বছর পর রহিম সাহেব পাগল থেকে সুস্থ হন। এই ক্ষেত্রে রহিম সাহেব কত বছরের মধ্যে মামলা করতে পারবেন? 3 বছর। 3 বছর। এক্ষেত্রে 3 বছরই হবে। এই ক্ষেত্রে ভেরি গুড, আপনারা তো ভালো পারেন মাশাআল্লাহ। হ্যাঁ, উনি কত বছরের মধ্যে মামলা করতে পারবেন? উনি 3 বছরের মধ্যে স্যার যদি মামলা 10 দায়ের করতে বছর পারবেন। স্যার যদি 10 হয়, হ্যাঁ, তাহলে 3 বছর কোথা থেকে 3 আসলো? বছর ভেরি গুড। 3 বছর আসলো কোথা থেকে? এই ওই আপনারা ব্যতিক্রম থেকে 8 ধারা ব্যতিক্রম থেকে 8 ধারা ব্যতিক্রম থেকে আসছে দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যদি এরকম হতো ইহার 10 বছর পর তিনি পাগল থেকে সুস্থ হন, তাহলে এই ক্ষেত্রে ওনার হাতে অবশিষ্ট আছে 2 বছর। তাহলে সেটার সাথে অতিরিক্ত হিসেবে কি হবে? 1 অতিরিক্ত হিসেবে বছর আর 1 এক বছর বছর কত হবে? ভেরি গুড। আর 1 বছর add হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ। স্যার অনেক ভালো ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, 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 আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন স্যার। জি, জি। স্যার, মিরাজ বলতে সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করার যে বিষয়, সেক্ষেত্রে স্যার যেমন ধরেন মেয়ে আওলাদ যারা আছে, মেয়ে সন্তান যারা আছে বুঝছেন, তাদের সম্পত্তি তো একত্রিত থাকে, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান একত্রিত থাকে। তো বাবা যখন মারা গেছেন তখন দেখা গেছে বাবার নামেই ওইটা নামজারি হিসাবে ছিল বুঝছেন। এটা ভাই আর আমাকে প্রবলেম আকারে বাবার দিতে হবে। বিশাল বড় কোশ্চেন, প্রবলেম জি আকারে বাবা আমাকে একটু আমাকে দিয়ে দিবেন, হ্যাঁ? জি আমাকে মানে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি টেক্সট করে দিবেন। জাস্ট 1 মিনিটে শেষ করবো স্যার। জি, স্যার জি। স্যার ওই যে বাবার নামে নামজারি আছে, বাবা মারা গেছেন, হুম, বাবা মারা যাওয়ায় এখন ছেলে মেয়ে সবাই মালিক, কিন্তু বুক দখল করতেছে ছেলেরা বুঝছেন। দীর্ঘদিন ধরে যেহেতু মেয়েরা আসে যায় তার বাবার বাড়িতে, ঠিক আছে, ভাইয়েদের মধ্যে খায়, কোনো সময় সম্পত্তি চায় নাই। এখন হঠাৎ করে যেমন ধরেন বাবা মারা যাওয়ার 30 বছর পরে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি ওনারা ওই নামজারি করার ইচ্ছা পোষণ করে, সেক্ষেত্রে কি ওনারা বন্টনের ক্ষেত্রে এই তামাদির মেয়াদে পড়ে যাবে যে 12 বছরের মধ্যে বন্টন করে নাই কেন? না, তামাদির মেয়াদের মধ্যে পড়বে না। কারণ ততদিন পর্যন্ত কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়নি। সেটা কজ অফ করবে না। অ্যাকশন যেদিন অ্যারাইজ হবে তার থেকে 12 বছর। জি 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 ধন্যবাদ। করতে পারবে, সমস্যা নেই। আরেকটা বিষয় হলো এমসিকিউ প্রিপারেশন স্যার মনে হয় এত ডিটেইলস প্রয়োজন নাই এই যে এত আলোচনা। না, না, এটা আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। তারপরে ভাইয়া কোশ্চেন যেহেতু করে ফেলেছে, কষ্ট করে উত্তর দিতে হবে না। বেসিক্যালি আমরা যদি বলি আমাদের সামাজিক প্রেক্ষাপটে এরকমটাই হয়ে থাকে। ভাইয়া যে কোশ্চেনটা করেছেন, সামাজিক প্রেক্ষাপটে মানে বাবা মারা যাওয়ার পর ভাই বোন একসাথেই থাকে। ওকে, থ্যাংক ইউ। আমরা অন্যদিকে না যাই, আমরা দ্বিতীয় উদাহরণে চলে গেলাম। যে উন্মাদ থাকাকালে 124 অনুচ্ছেদ এখানে বলা আছে, দেখেন একটু লিখে রাখেন, বংশগত পদ দখলের মামলা। তাহলে 124 অনুচ্ছেদে কি আছে? 124 অনুচ্ছেদে আছে হচ্ছে বংশগত পদ দখলের মামলা। কিসের মামলা আছে? বংশগত পদ দখলের মামলা। তাহলে পাগল থাকাকালে বংশগত পদ দখলের মামলা করার অধিকার লাভ করে। ইহার 6 বছর পর সে পাগল থেকে সুস্থ হয়। একেবারে ট্রু সেন্সে আমরা যদি বলি, আপনি পাগল ছিলেন,
এখন আপনি পাগল থাকাকালে বংশগত পদ দখলের মামলা করার অধিকার অর্জন হয়েছে, তাহলে বংশগত পদ দখলের মামলার তামাদির মেয়াদ হলো 12 বছর। আপনি চৌধুরী সাহেব। হ্যাঁ, এখন আপনি 6 বছর পাগল ছিলেন, 6 বছর পর পাগল থেকে সুস্থ হয়েছেন, তাহলে আমরা যদি 12 বছর থেকে 6 বছর বাদ দেই, আপনার হাতে মামলা করার জন্য আর কয় বছর সময় আছে? 6 বছর। 6 বছর সময় অবশিষ্ট আছে। তাহলে এই 6 বছর কি আপনার 3 বছর থেকে বেশি না কম বলেন তো? বেশি। বেশি। তাহলে বেশি হলে কি পাবেন? যখনই 3 বছর থেকে বেশি হয়ে যাবে তাহলে বেশি হলে বেশিটা পাবেন। আর যখনই কম হবে তখন কি হবে? যখনই কম হবে তখন হবে কি? তখন হবে 3 বছর। ভেরি গুড। তাহলে যখন বেশি বেশি হলে কি হবে পাবেন? তখন আর ওই 3 বছরই থাকবে, হ্যাঁ, ওই সময় আর বাড়বে না। পারবে না। তাহলে ওই- বেশি হলে কি পাবেন? হ্যাঁ, বেশি হলে বেশিটা পাবেন। এখানে আপনার হাতে সময় আছে 6 বছর। তাহলে 6 বছর যেহেতু 3 বছর থেকে বেশি, তাহলে বেশি হলে তাহলে কি ওই পাবেন? 6 বছরই পাবে, ওই 6 ভেরি গুড। বছরই পাবে, এখানে কোনো অ্যাড ভেরি গুড। হবে না। অ্যাড হবে না। বেশি হলে বেশিটা পাবেন, আর কম হলে কি হবে? আর কম হলে ওইটা অ্যাড হবে, অ্যাড যদি হবে। 2 কম বছর হলে থাকে হ্যাঁ জি, জি। অ্যাড হবে। কম হলে জি, হচ্ছে কি 3 বছর, বেশি হলে বেশিটা, আর কম হলে কি হবে? কম কম হলে হলে হচ্ছে যোগ 3 হবে বছর। যোগ 3 হবে। বছর। 3 জি, নাম্বার উদাহরণ দেখেন। আগে তো জমিদার প্রথা ছিল, তাই না? জমিদার কর্তৃক প্রজার নিকট থেকে জমির পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ তামাদিনের 139 অনুচ্ছেদে বলা আছে কত বছর? 139 অনুচ্ছেদে বলা আছে হচ্ছে 12 বছর। তাহলে জমিদার কর্তৃক প্রজার নিকট থেকে জমি পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো 12 বছর। তাহলে জমিদার হলো জড়বুদ্ধি সম্পন্ন। এখন জড়বুদ্ধি সম্পন্ন জমিদার প্রজার নিকট থেকে মামলা করবে 12 বছরের মধ্যে জমি পুনরুদ্ধারের জন্য। এখন উনি তো জড়বুদ্ধি সম্পন্ন। এখন জড়বুদ্ধি থাকা অবস্থায় 3 বছর পর জমিদার মারা গেছে। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে জমিদার মারা যাওয়ার পর কে মামলা করবে? জমিদারের যে বৈধ প্রতিনিধি আছে তারা মামলা করবে, তাই না? তাহলে জমিদারের বৈধ প্রতিনিধি মামলা করবে। তাহলে জমিদারের যে বৈধ প্রতিনিধি আছে ওনারা কত বছরের মধ্যে মামলা করবে? হ্যাঁ, ওনারা হচ্ছে আপনার 12 বছরের মধ্যে মামলা করতে হবে। 3 বছর তো জমিদার জড়বুদ্ধি ছিলেন। তাহলে 12 বছর থেকে আমরা যদি 3 বছর বাদ দিয়ে দেই, তাহলে পরবর্তী যারা উত্তরাধিকারী আছে তাদের হাতে কয় বছর সময় আছে? তাদের হাতে আছে হচ্ছে 9 বছর। 9 বছর সময় আছে, তাই না? 12 বছর যে হচ্ছে তামাদির মেয়াদ। এর মধ্যে 3 বছর পাগল ছিলেন বা জড়বুদ্ধ ছিলেন, তারপরে মারা গেছেন। তাহলে বৈধ প্রতিনিধির হাতে কত বছর সময় আছে? বৈধ প্রতিনিধির হাতে সময় আছে হচ্ছে 9 বছর। তাহলে এই 9 বছর কি 3 বছর থেকে বেশি না কম? 3 বছর থেকে বেশি। তাহলে বেশি হলে কি পাবেন? বেশি হলে বেশিটাই পাবেন। আর কম হলে কি হবে? কম হলে হবে হচ্ছে 3 বছর।